হোলি আর্টিজান ঘটনার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি আমাদের সামনে এসছে তা হলো কোথায় আমাদের সন্তান, কোথায় আমাদের শিক্ষা। একই দেশে এখন নানা পদ্ধতির শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিকতা, প্রতিযোগিতা ইত্যাদি নানান বাজারমুখী শব্দ জুড়ে দিয়ে আমরা বহুমতের বহু পথের শিক্ষা পদ্ধতিকে সন্তানদের জীবন জয় হবার ডুবসাঁতারে ফেলছি। এর গালভরা নাম দিয়েছি বা বিশ্লেষণ করছি উন্নয়ন নামে। রাষ্ট্র নির্মাণের ইতিহাসের বিচারে যা কিনা একটি দুর্বল অ্যাডহক অদক্ষ ব্যবস্থাপনা, যার খেসারত অবশ্যই রাষ্ট্রকে দিতে হয়। মাদ্রাসার ছাত্রদের ধর্মভিত্তিক রাজনীতিতে ব্যবহার, সাধারণের শিক্ষা ব্যবস্থায় পাশ করা যুবকদের বিশ্বমানের তাল না মেলাতে পারা এবং উচ্চবিত্তের ভিনদেশি বাস্তবতায় পড়াশোনা শেখা এদেশের সন্তানদের জঙ্গি হয়ে ওঠা আমাদের আতঙ্কিত করে না? কেনই বা রাজনীতির খপ্পরে আমাদের শিক্ষা ব্যবস্থা? সেসব নিয়েই আমাদের আজকের আয়োজন, শনিবারের বিশেষ আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে। শিরোনাম রেখেছি আমাদের সন্তান, আমাদের শিক্ষা। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে আছেন আজকের এই আয়োজনে। আমরা জানি আজ 17ই সেপ্টেম্বর শিক্ষা দিবস। মাননীয় মন্ত্রী, স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। মূলত আমাদের বছরব্যাপী একটি ক্যাম্পেইনের শুরু আমরা আনুষ্ঠানিকভাবে করলাম আজকের এই দিনে শিক্ষা নিয়ে, এবং আমাদের সন্তান আমাদের শিক্ষা এই ক্যাম্পেইনটির আনুষ্ঠানিকতা শুরু হলো আপনাকে দিয়েই। স্বাগত জানাচ্ছি। আমার দুই সহকর্মী আছেন আমাদের লিঙ্ক স্টুডিওতে, তাদের মানস ঘোষ সাংবাদিক এবং উম্মুল ওয়ারা সুইটি। মাননীয় মন্ত্রী, আমরা শিক্ষা দিবসে কথা বলছি, আমাদের সন্তান আমাদের শিক্ষা এই শিরোনামে। হ্যাঁ, ধন্যবাদ যে এইরকম একটা গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার অনুষ্ঠান করছেন আজকের এই দিনে। আমি আজকের এই দিন 17ই সেপ্টেম্বর 1962 সালে আমাদের শহীদ বাবুল ওয়াজিউল্লাহর জীবনের বিনিময়ে বহু ছাত্র হতাহত হয়েছিল। আমার সৌভাগ্য যে আমি প্রথম মিছিলেই ছিলাম, আপনি সেই মিছিলের এখনো সেই মিছিলেই আছি। তো সেদিক থেকে এটা আমাদের দেশের জন্য শুধু শিক্ষা না, সার্বিকভাবে একটা বিরাট ঐতিহাসিক ঘটনা যা আমাদের দেশের লক্ষ্য এবং মোড়কে ঘুরিয়ে দিয়েছিল। এবং আজকে আমরা এই জায়গায় যে এসেছি তার এই দিবসের এই লড়াইয়ের একটা বিরাট অবদান রয়েছে। তো সেটাকে সামনে রেখে আপনারা আজকে যে অনুষ্ঠান করছেন সেখানে আমাদের সন্তান, আমাদের দেশ, আমাদের ভবিষ্যৎ, আমি মনে হয় খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম আলোচনাই আমাদের হওয়া উচিত, যেখানে গভীরে গিয়ে আমরা সমস্যাগুলোকে আরও চিহ্নিত করতে পারি, আরও ভালো ব্যবস্থা নিতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা একটু আমাদের যে ক্যাম্পেইনটি, বছরব্যাপী ক্যাম্পেইন শুরু করলাম, আপনার মাধ্যমে শুরু করতে চাই। আনুষ্ঠানিকভাবে আমরা এই ক্যাম্পেইনের প্রোমোটি একটু প্রচার করব, আপনি যদি দেখেন। ঘটনার পর থেকে নানান দিক থেকে নানা রকমের পরামর্শ এসছে যে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরি করবার জন্য বাংলাদেশের প্রত্যন্ত এলাকার স্কুল, বিশেষ করে মাদ্রাসাগুলোতে অন্তত জাতীয় সঙ্গীত গাওয়ানোর ব্যবস্থা করা হয় জাতীয় পতাকা উত্তোলনের। আমরা বাংলাদেশের মানচিত্রের একেবারে শুরু অর্থাৎ মাথা থেকে তেঁতুলিয়া থেকে দেখা শুরু করার চেষ্টা করছি। এই উপদেশ বা আদেশ বা নির্দেশ কার্যকরভাবে কোথায় কোথায় দেখা যাচ্ছে? বাংলা পড়ান, বাংলা বই পড়ানো না, জাতীয় সঙ্গীত না করি না, এখানে করা হয় না জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতটা করান না কেন? কোনো মাদ্রাসা দেখিনি তো, ওই কারণে আমরা করি না। একটা ভুল ধারণা যে দিচ্ছে তারা এরকম ভাবে। আমি একটা ইউনিভার্সিটির ছাত্র, আমাকে তো ভুল বোঝাবে, কিন্তু আমাকে ভুল বুঝাইতে পারে কখন বলেন, যখন আমার ভিতরে এই জ্ঞানটা থাকে। মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা সহকর্মীরা সকলে মিলে গত 2 মাস ধরেই আমরা এই কার্যক্রমটি শুরু করেছি। সবাই মিলে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যন্ত এলাকা এবং অনেকগুলো বিষয় নিয়ে কাজ করবার চেষ্টা করেছি। বছর জুড়েই আমাদের এই আয়োজনটি আমাদের পর্দায় থাকছে। আপনি ছোট্ট একটু অংশ দেখলেন, শুধুমাত্র তেঁতুলিয়া, যেখানে 2-1টি মাদ্রাসায় আমি গিয়েছি। আমার অন্য সহকর্মীদের অংশগুলো আমি দেখাবো। প্রথম যে প্রশ্নটি একটু করতে চাই, হোলি আর্টিজানের প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠানটি শুরু করলাম। আপনি শিক্ষা আন্দোলনের কথা বললেন এবং এই আজকে যে কারণে শিক্ষা দিবস আমরা পালন করি সেই দিনের সেই মিছিলের একজন আপনি কর্মী।
আজকে আপনি নিজেকে মন্ত্রী নন, আপনি নিজেকে শিক্ষার কর্মী হিসেবে এখনো পরিচয় দেন। যখন মন্ত্রীর আসনে বসা বা শিক্ষার একজন কর্মীকে যখন শুনতে হয় যে উচ্চশিক্ষিত ইংরেজি মিডিয়ামে পড়া মানে ভবিষ্যতের জন্য সবচেয়ে বাংলাদেশ চালানোর মতো যেই ব্যবস্থার মধ্যে পড়ে বাংলাদেশ বিরোধী কাজ যখন নাকি জঙ্গিবাদের কাজ করে, বিশেষ করে হোলি আর্টিজানের পরে তো আপনার অনেক সময় এরকম বিব্রতকর প্রশ্নের উত্তর দিতে হয়েছে হয়, মানে আপনার কেমন লাগে? প্রথমত যে মাদ্রাসাটা আমরা এখন দেখলাম, আমি অনুমান করছি দেখে কোনো বলেন নেই যে একটা কওমি মাদ্রাসা। তারপর জানেন যে আমাদের দেশে মাদ্রাসা শিক্ষায় কিন্তু ভিন্ন ভিন্ন ধারা আছে। একটা ধারা হচ্ছে আলিয়া মাদ্রাসা, সেটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় শিক্ষা বোর্ডের দ্বারা পরিচালিত। এখানে কিন্তু এই যে বললো যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, এটা কম্পালসারি গাওয়া হয়। তারপরেও আপনি কোনো স্কুল বাইর করতে পারবেন বা মাদ্রাসা বাইর করতে পারবেন যেখানে হয়তো হয় না। এটা গাফিলতি বা অজানা অজ্ঞতা, জানা দেশে এত বিশাল দেশে হইতেও পারে, আমি অস্বীকার করি না। কিন্তু জেনারেলি এটা আমাদের নির্দেশ যে স্কুল মাদ্রাসা এগুলো শুরু করবার আগেই একটা অ্যাসেম্বলি হয়, সেখানে পতাকা উত্তোলন হয়, জাতীয় সঙ্গীত গাওয়া হয়। কিন্তু কওমি মাদ্রাসা তাদের নিজস্ব সিলেবাস, নিজস্ব যে বোর্ড আছে এবং সেখানেও মানে প্রায় 5টার মতো বোর্ড বিভিন্নভাবে, তার মানে বোঝেন একটু বিভক্তিও আছে। কিন্তু তারা আমাদের শিক্ষার বিবেচনায় আমাদের যে মূল ধারা শিক্ষার বা সরকারি যে যোগাযোগ সেইটার সাথে তার সম্পৃক্ত নন। তবে আমরা মনে করি সে সম্পৃক্ত হওয়া উচিত। এই লক্ষ্যে আমরা কওমি মাদ্রাসার সাথে বহু আলোচনা করেছি এবং একটা পর্যায়ে আমরা কিভাবে তাদের সার্টিফিকেটকে স্বীকৃতি দেওয়া সরকারের পক্ষ থেকে আমরা এটাও এগ্রি করি, আজও আমি এগ্রি করে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, আমি যেহেতু আমি জানি আপনি কীরকম পরিশ্রম করেন, কাজ করেন এবং চেষ্টা করেন, তারপরে অনেক সময় যে এক ধরনের পারসেপশন তৈরি হয় আপনি 8 বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ের মতো, এবং শিক্ষার বিষয়টা আপনার সবচেয়ে প্রিয় একটা বিষয়। সে আন্দোলন দিয়ে শুরু হয়েছে, মুক্তিযুদ্ধ, তারপরে অবস্থা দৃষ্টি আপনি ভাগ্যের এসে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আজকে 8 বছর পার করার পরেও যখন নাকি আপনি একটি টেলিভিশন চ্যানেলে এরকম একটি অনুষ্ঠানে যখন নাকি বলেন যে মাদ্রাসার অনেকগুলো ধারা বা ওনারা মূল ধারার আসার ব্যাপারে আপনি অনেক চেষ্টা করেছেন, আসছে না, এটা কি একজন ব্যক্তি বা একটি মন্ত্রণালয়ের অসহায়ত্ব নাকি এটা একটা সিস্টেম, আমি যেটাকে বলছি রাজনীতির চাপে আমাদের শিক্ষা ব্যবস্থা, আপনি কোনটা বলবেন? না, ঠিক এইভাবে সব কিছুই আমরা একদিনে অর্জন করে ফেলবো এই দৃষ্টিভঙ্গিটা সঠিক না, কোনো ক্ষেত্রেই না। আমরা অন্যান্য ক্ষেত্রে যে বিরাট কিছু পরিবর্তন নিয়ে এসেছি, আবার অনেক ক্ষেত্রে পারিনি। এই মাদ্রাসা শিক্ষা আমাদের শত শত বছর ধরে চলে আসছে, এগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং সেইখানে আমাদের কোন মাদ্রাসাগুলোতে মূলত আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন, হাদিস, ফিকহ এই বিষয়গুলো মূলত, এই বিষয়গুলো কিন্তু আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়। আমরা আস্তে আস্তে এই জায়গাগুলোতে সকলের মতামত নিয়েই সব মাদ্রাসার মত ঐক্যমতের ভিত্তিতে কেউ একজনও আপত্তি করেন নেই, আমরা সেখানে সাধারণ শিক্ষাও আধুনিক শিক্ষা সম্পৃক্ত করে ইসলামী শিক্ষাটাকে জোরদার করছি, উন্নত করছি। তারা কোরআন, হাদিস, ফিকহ পড়ছেন, তেমনি বিজ্ঞান, কম্পিউটার, সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলাদেশ, ইতিহাস, ঐতিহ্য, পতাকা তোলা, গান গাওয়া, এইসবের মধ্যে মেইন স্ট্রিম এডুকেশনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, সাথে ইসলামী শিক্ষা লাভ করতেছে। কিন্তু এই ধারা আমরা বলবো চলে আসবেন কি জোর করে নিয়ে আসার তো প্রশ্ন না। এই ধারায় যারা আছেন তাদেরকে ওইটা উপলব্ধি করতে হবে যে এই শিক্ষাটা ইসলামী শিক্ষা আমরাও চাই আরও উন্নত হোক, আমরা সাহায্য করতে চাই। সেই সঙ্গে এটাও বলতে চাই যে আমাদের যখন লক্ষ লক্ষ শিক্ষার্থী ওই সব মাথা থেকে পাশ করে বেরোচ্ছেন, তাদের কোনো না কোনোভাবে সমাজে একটা অবস্থান নিতে হবে এবং তার শিক্ষার একটা অবদান রাখতে হবে কোনো না কোনো কাজের মধ্য দিয়ে। অবশ্যই রাখছেন ইসলামী কাজকর্মের ক্ষেত্রে, সেখানেও তো একটা সীমাবদ্ধতা আছে। তাই সেখানে একজন যদি ভালো আলেম হন, সেই সঙ্গে তিনি যদি বিজ্ঞান পড়েন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, গবেষক হন, শিক্ষক হন, অ্যাডমিনিস্ট্রেটর হন, ডিসি হন, এসপি হন, ওসি হন, তাহলে তার জন্য এটা বিরাট তার উন্মুক্ত হবে। আমরা সেইগুলো মনে করি যে তারা আস্তে আস্তে উপলব্ধি করছেন এবং তাদের যে প্রথম যে দাবিটা ছিল যে তাদের সার্টিফিকেটকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া, যেটা এই শিক্ষা থেকে পাশ করে আসা, আমরা এই সাথে একমত। আমরা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা কোনো কারণে তখন হয় নাই, কিন্তু এটা অব্যাহত আছে। আপনি বললেন পুরোটা অর্জন একদিনই হবে না, আস্তে আস্তে উপলব্ধিটা আসবে। আলিয়া মাদ্রাসায় আমরা সরকার হওয়ার আগে কেউ চিন্তাই করতে পারে নাই যেখানে আধুনিক শিক্ষা হবে, কম্পিউটার পড়বে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য পড়বে, 21শে ফেব্রুয়ারি পালন করবে, 15ই আগস্ট পালন করবে, 16ই ডিসেম্বর পালন করবে। এখন স্কুলে যেমন হচ্ছে মাদ্রাসায় তেমন হচ্ছে, কিন্তু ওইখানে আমরা
হয়তো বলতে পারেন যে আস্তে আস্তে জি, এটা এই আস্তে আস্তে আপনি যেটা বললেন সেটার সপক্ষে আমাদের কিছু মানে মাঠের রিপোর্ট আছে অবশ্যই একদম আপনার সঙ্গে মিলে গেছে যে 16 ডিসেম্বর বা 15ই আগস্ট এবং সেখানে পালন করছে, পতাকা উড়াচ্ছে, কিছু কিছু হচ্ছে আবার কিছু একদমই হচ্ছে না। আমরা বলছি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যতটুকু সম্ভব হয়েছে এটি নিউজ টিম চেষ্টা করেছে একটু খুঁজে দেখবার, এবং খুবই ছোট্ট একটা জায়গা থেকে আমরা আমাদের ইনভেস্টিগেশনটা শুরু করেছি, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা। তারপর আপনাদের বিস্তারিত মাদ্রাসার কওমি মাদ্রাসার 5টি 6টি বোর্ড থাকবে কিনা, একীভূত হবে কিনা, তাদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হবে কিনা, তাদের সার্টিফিকেট বাংলাদেশের সরকারের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হবে কিনা ইত্যাদি নানান এগুলো বড় ইস্যু, এগুলো একটা ডিবেটের বিষয়। আমরা সেগুলো আমাদের পরবর্তী কার্যক্রমে রেখেছি। আমি আপনাকে যে প্রশ্নটি শুরুতে করেছি সেটা হলো যখন নাকি হোলি আর্টিজানের ঘটনা দিয়ে তো শুরু করলাম, যখন নাকি দেখি যে একেবারে ইংরেজি মাধ্যমে পড়া ছেলে মেয়েগুলো, সবচেয়ে অ্যাফ্লুয়েন্ট সোসাইটি থেকে আসা ছেলে মেয়েগুলো, তারা এরকম জঙ্গিবাদের মধ্যে, এবং তারা দেশ মানে না, বাংলাদেশ কি সেটার ভালো মন্দ সেটা বোঝে না, তারা অন্যদিকে হয়ে গেছে। তাহলে আসলে শিক্ষার দামটা কোথায় থাকলো? আমরা এতদিন শুধু মাদ্রাসার দিকেই আঙ্গুল তুলেছি। এইখানে একটা কথা আমি বলে রাখি, এই প্রশ্নটা আমাকে বহুবার বহুজনে করেছেন। আমি সবসময় বলে এসেছি যে মাদ্রাসা জঙ্গিত তৈরির কারখানা, এই কথাটা বলবেন না, সঠিক না। এটা আমি কিন্তু সবসময় বলে এসেছি, আজকে বাস্তবে প্রমাণিত হলো তাই। এবং আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে 3 বছর আগে এই বিষয়গুলোকে আমরা শনাক্ত করি। মানে মাদ্রাসা জঙ্গি, হিজবুত তাহরির ইত্যাদি ইত্যাদি গিয়ে দেখলাম যে সেখানে খুবই মেধাবী শিক্ষক জড়িত, খুবই মেধাবী শিক্ষার্থীরা জড়িত। এবং মানে মাদ্রাসা নয়, আমি আপনার সঙ্গে একমত। না, মাদ্রাসা থেকেও হতে পারে না, আপনার এই স্টেটমেন্ট যে আপনারা আমাদের উদ্দেশ্যে বলেছেন বা অনেকেই বলে যে মাদ্রাসা জঙ্গির কারখানা, আপনি যেটা বলছেন আমরা সেটা আমরা এখন আর বলতে চাই না, মাদ্রাসা নয়। কিন্তু বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো, হিজবুত তাহরিরের কথা বললেন, সেটা বইয়ের থেকে শুরু করে আইবিএ থেকে শুরু করে আপনার ইংরেজি মিডিয়ামের বড় বড় সব। আমি কথাই বলতে চাচ্ছি যে যারা এদেরকে রিক্রুট করে, এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে, ধর্মের নামে ওইসব কাজে নিয়ে লাগায়, এটা কিন্তু আলেম ওলামারাও সমর্থন করছেন না, এবং এটা ইসলামের কোনো পথ নয়, এটা ইসলাম বিরোধী কাজ। মানুষ হত্যা করা বা মানুষ হত্যা করলেই বেহেশতে চলে যাবেন, বরং উল্টা ফল হবে, এই কথাই আলেমরাও বলছেন। কিন্তু আমরা যখন হিজবুত তাহরির দেখলাম যে আমাদের মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক জড়িত হয়ে যাচ্ছেন, ভালো ছাত্ররা জড়িত হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই, দেওয়া কিন্তু প্রচারে যায়নি, আমরা অ্যাকশন নিই। যেমন আমরা এখানে কি শিক্ষা ব্যবস্থাটা কি কোনোভাবে ধাক্কা খায়? মানে আমরা কি ঠিকভাবে আমরা ইংরেজি মিডিয়ামটাকেও ঠিকভাবে অ্যাড্রেস করতে পারলাম না? সাধারণ আমরা পাবলিক যে বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনা, পাবলিক স্কুলে যে পড়াশোনা, সেটাও না। আপনি দেখেন যে কে ইংরেজি মিডিয়াম না মাদ্রাসা না সাধারণ, এইভাবে দেখলে ঠিক হবে না। এই যারা রিক্রুট করতেছে তাদের সুবিধা মতো রিক্রুট করে। একসময় ইসলামের নামে সহজে পারতো হয়তো মাদ্রাসা কাউকে নিয়ে আসতে, এই জন্য ধারণা হয়েছিল। তারা এখন এটা উপলব্ধি করে, আমাদের বিবেচনায় আমরা এর মধ্যে 3 বছর ধরে কাজ করছি, করে আমরা আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেছি জঙ্গিবাদের বিরুদ্ধে যে মনোভাব গড়ে তুলবার জন্য। আমরা যদি ইতিমধ্যে পাঠ্যপুস্তক এটা আছে, অনেকে জানেন না এটা, এবং এটা আমরা সবাইকে সচেতন করবার জন্য টিচারদের ট্রেনিংয়ের মধ্যে বিষয়টা নিয়ে এসেছি। আমরা যেমন বড় একটা বিশ্ববিদ্যালয়ের নাম প্রচারিত হয়ে গেছে, আমি নাম বললাম না, সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের ইউজিসি টিম পাঠাইয়া কয়েকদিন ধরে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করছি। লাইব্রেরিতে বই আলাদা আলাদা করে দেখাইছি, এইগুলো বই ইসলামী না, সরান। তারা বলছেন যে ইসলামী বই, আমরা ইসলামী বই নয়, ইসলামের নামে লেখছে ইসলামী বই, যেগুলো কোরআন হাদিস ফিকহ অন্যান্য বই আছে সেগুলো এখন তো আছেই, আরও রেখে আর নিয়ে আসেন। এইগুলো ইসলামকে ব্যবহার করে জঙ্গি তৈরি করতেছে। এবং যে শিক্ষক এখন গ্রেপ্তার হয়েছেন আগের ওই বিশ্ববিদ্যালয়ের, এখন তিনি শিক্ষক না, আমাদের চাবি থেকে তাকে কিন্তু সরাতে হয়েছে। এবং সেই সময় আমরা বলছি আর ছাত্রদের মধ্যে সম্পৃক্ত আছে, খুঁজে দেখেন, তারা গুরুত্ব দেন নাই, যার ফলে আজকে তাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অথবা ওইসব স্কুলের পড়ুয়ারা এইসব নামে যুক্ত হয়েছেন বা হয়েছেন। এখন না আমি বলছি এই জায়গাটায় তাদের একটা স্ট্র্যাটেজি আছে, যারা রিক্রুট করে এই কাজগুলো করে, তারা হয়তো মনে করছে এখন আধুনিক যুগ, উচ্চ সমাজের ছেলে মেয়ে যদি হয়, মেধাবী হবে, সে প্রযুক্তি ব্যবহারও করতে পারবে, এবং সে এই যে হোলি আর্টিজান রেস্টুরেন্টে একটা মাদ্রাসার ছাত্র কিংবা আমার মতো সাধারণ পরিবারের ছেলে মেয়ে ঢুকতে পারবে না, এখানে ওই রকম ছেলে মেয়ে যাইতে পারবে। তাদের স্বার্থে তারা যেগুলো স্কুলেই করতে পারে। এবং আমরা আমাদের তথ্য দেখেন, আপনি যা বলছেন তার চেয়ে বেশি তথ্য আমি আপনাকে দিচ্ছি। সব স্কুলে, সব কলেজে, সব ইউনিভার্সিটিতে নয় হলেও
সব ধারার সব ধরনের স্কুল কলেজ মাদ্রাসায় তাদের এই ধরনের অ্যাক্টিভিটি সচল আছে Exactly. এবং তারা রিক্রুট করতেছে। আমরা নানা জায়গায় প্রাথমিক অবস্থায় ধরে পুলিশকে দিচ্ছি। আমি মাননীয় সকলে মন্ত্রী, বলবো না। মাননীয় মন্ত্রী, আমি কম আমাদের যাই না। এই হোলি আর্টিজানের ঘটনার পরে বা কল্যাণপুরের ঘটনা বা সাম্প্রতিক এই জঙ্গিবাদ অথবা ব্লগার হত্যা ইত্যাদির ঘটনার পরে, হিজবুত তাহরীরের ঘটনার পরে আমাদের এখানে তো প্রতিদিনই টকশোতে অনেক ধরনের বিশেষজ্ঞরা আসেন। তারা কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে মানে স্পেসিফিকভাবে তারা জোর দিতে চাচ্ছেন যে একটি দেশে এতগুলো পদ্ধতির শিক্ষা ব্যবস্থা এবং সেখানে আসলে বাংলাদেশটাকে বোঝানোর, বাংলাদেশটাকে আর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা বৈষম্যের মধ্যে তৈরি করছি। আপনি যেই বৈষম্যহীন শিক্ষা আন্দোলনের কথা বললেন, যেখান থেকে আপনার মিছিলের প্রথম যাত্রা, সেই জায়গায় এসে আপনারও এখনো এই কথা শুনতে হচ্ছে, আমাদেরও প্রশ্ন করতে হচ্ছে আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থাটা আমরা কোথায়। বলতে দেন, সমাজে বৈষম্য আছে, তার প্রতিফলন সকল ক্ষেত্রে থাকবে। আপনার আমার মধ্যে আছে বৈষম্য, এবং লেখাপড়া স্কুল সকল ক্ষেত্রেই হবে। গ্রামে শহরে পার্থক্য আছে, শহরের মধ্যেই স্কুলে পার্থক্য আছে। এইগুলো আমাদের দীর্ঘদিনের চলে আসা বিভিন্ন ধারা আছে। আমরা ইচ্ছা করলেই একদিনে গিয়ে সবাইকে এক জায়গায় আনতে পারবো না। আমাদের একটা কৌশলে আস্তে আস্তে আগাতে হবে, যাতে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। আমরা যেমন আগে 5 পর্যন্ত সংবিধানে একীভূত শিক্ষা পদ্ধতির কথা আমাদের এখানে ছিল, আমাদের 5 পর্যন্ত বেসিক এডুকেশন সকল ফ্রি এবং কম্পালসারি। আমরা এটাকে 8 পর্যন্ত নিয়ে যাচ্ছি, যাতে সকল নাগরিকই 8ম শ্রেণীর মতো শিক্ষা বিনামূল্যে বিনা ব্যয়ে পাবে ভবিষ্যতে। এইটা কিন্তু এই লক্ষ্যে কিন্তু আমরা এই প্রাথমিকের আওতায় নিয়ে গেলাম। এটার নাম কিন্তু আসলে হওয়া উচিত বেসিক এডুকেশন। আমরা সহজে বলছি এখন প্রাইমারি। কেন নিচ্ছি? যে সকলে এই সমান সুযোগটা পায়। দ্বিতীয়ত, আমাদের এই দেশে কিছু স্কুল আছে যারা ওই যে ইংরেজি স্কুল বললেন, তারা বিদেশি কারিকুলাম অনুসরণ করে পড়ায় এবং সেখানে বিরাট ব্যয় হয়। এখানে আমাদের অনেক লোক চায় এরকম করতে। আমাদের অনেক লোকের মানসিকতা আছে যারা প্রকাশ্যে বলে যে আমার বাচ্চা ইংলিশ জানে, বাংলা জানে না, তার মানে ইংলিশ জানে, এটা স্ট্যাটাস। তারা হাজার হাজার টাকা দিয়ে এখানে পড়ায়। আমরা গত 7-8 বছর, 6 বছর ধরে শুরু থেকেই আমরা এই স্কুলগুলোর সাথে বৈঠক করতেছি, আলাপ করতেছি যে আপনারা কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তো দেখতে পারবো না, ঠিক আছে, বিদেশি পড়তে চায় কেউ পড়ুক, কিন্তু এখানে মৌলিক কতগুলো পরিবর্তন নিতে হবে। যেমন বাংলা পড়াইতেই হবে, বাংলা সাহিত্য সংস্কৃতি এর চর্চা রাখতে হবে। আমরা ওই পরীক্ষা লাগবে আমরা বুঝতে চাই না। দ্বিতীয়ত, আমরা একটা পাঠ্যপুস্তক তৈরি করছি সকল শ্রেণীর সকল শিক্ষার জন্য, সকল ধারার জন্য, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব পরিচয়, যার মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, তার সমস্ত ধারাগুলো নিয়ে আসছি। সবার জন্য কম্পালসারি। আমরা সেই বই পড়াইতে হবে। আপনি ইচ্ছা মতো এত টাকা পয়সা নিতে পারবেন না, কিন্তু যারা দিচ্ছেন তারা বেশি টাকার মালিক। একটা বাচ্চাকে পড়াবেন, বড় 2টা বাচ্চা, তার জন্য সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের দেশে এত বৈষম্য রাখতে চাই না, আস্তে আস্তে কাছাকাছি আনতে চাই। তাদের সাথে আমাদের অনেক আলোচনা হয়েছে, আমাদের একটা এগ্রিমেন্টও মানে ড্রাফট হয়েছে, কিন্তু এইটা আবার করতে গেলে অনেক সমস্যাও আছে। আমাদের জনগণের মধ্যে আমাদের দেশপ্রেম, মূল্যবোধ, জাতীয় চেতনাবোধ এবং তার পরিবারের মধ্যে তার বাচ্চার একটা মনোভাব গড়ে উঠতে হবে, যে বুঝবে যে না, আমার বাবা মা বাংলা পড়াকেও উৎসাহিত করেন, আমার বাবা মা আমাকে নিয়ে গৌরব করেন এই জন্য যে আমি বাংলা জানি না, এইটা নয়। আমাদের দেশের অনেক লোক আছেন যারা গৌরবের সাথে বলেন, হয়তো আপনি শুনছেন, যে আমার বাচ্চা বাংলা জানে না, মানে ইংলিশ জানে, এইটার স্ট্যাটাস। কিন্তু এইটা হয়ে গেলে ইংলিশ হবে না। আমি আগেই বললাম, ব্রিটেন হইতে পারে, ব্রিটিশ সিটিজেন হইতে পারে। তাহলে আপনার অনেকগুলো সমস্যার মধ্যে আসলে অভিভাবকরাও। কিন্তু আপনাকে শুধু এই কথাটা বলি, যেসব কথা আমি শুনি, আপনারা আলোচনা করেন, সবাই বলেন, আমি খুবই নগণ্য, কিন্তু আমরা সব মিলেই তো কাজ করি, সবার সাহায্য নেই। আমি একজন সাধারণ কর্মী, সবাই মিলে। কিন্তু আমাদের এখানে যেসব সমস্যা আছে, এহেন বিষয় নাই যা আমরা অ্যাড্রেস করি না। কিন্তু যদি আপনারা মনে করেন যে রাতারাতি এত বছর হয়ে গেল, কেন হয় না? কেন হয়ে গেল? দেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর, কেন হয় না সবকিছু? কেন হইল না অর্থনীতি? কেন হইল না ধান আমরা ভাত পেট ভরে খাইতে পারলাম না? সুতরাং আমাদের এই গভর্নমেন্ট আসার পরে শেখ হাসিনার নেতৃত্বে এখানে যে ধারাটা চলছে, সেই ধারায় আমরা এগুতে পারি, তাইলে পরে অর্থনীতিটা, যেমন আমরা খাদ্য সংসম্পন্ন, 1000 বছর ধরে দেশের মানুষ ক্ষুধার্ত, অভাব, অনটন, দুঃখ, আমাদের ফেমিন, এগুলো তো আমরা বড় হয়েছি, রিলিফ খাই আমরা বড় হয়েছি। আমরা ধনী হইতে গেলে রিলিফ চুরি করে ধনী হইতে হয়েছে, আর তো কিছু নাই। সেই দেশ আছে খাদ্য সংসম্পন্ন না। সুতরাং এইখানে আমার যেটা বাস্তব অবস্থা সৃষ্টি হয়েছে, সেইখানে আমরা শিক্ষাকে এই ধারায় আনার চেষ্টা করতেছি। সবাইকে স্কুলে, আগে বাচ্চারা স্কুলে আসতো না, আপনার বাড়িতে কাজের লোক রাখতেন তাকে, এখন তাকে কাজ করতে হয় না, কারণ বাপটা ভাত খাওয়াই দিতে পারে। এইটাও একটা ব্যাপার। আমরা তাকে বই দিচ্ছি, তাকে আমরা উপবৃত্তি দিচ্ছি, এবং সব বাচ্চারা স্কুলে আসতেছে, সব মেয়ে আসছে। সুতরাং এই যে পরিবর্তনটা, এটাকে আপনি গণ্য করতে হবে। আপনারা যখন বলেন, তখন বলেন দেশে কিছুই হয় না, আপনারা শুধু আপনাদের মাথায় সবকিছু হয়ে আছে। আর যারা এখানে বলেন, বা তা আমি শুনি তো, সবাইকে দূর দিচ্ছি না আমি,
এবং আমি সমস্ত সমালোচনাকে মাথা পেতে নেই, কেন নেই, এটা আমার মাননীয় মন্ত্রী, আমি একদম বিনীতভাবে আপনার সাথে একমত। মনে করেন যে দেশে কিছুই হয় নাই, খালি আপনাদের মাথার মধ্যেই সবকিছু জ্ঞান ভর্তি হয়ে আছে, একদম না। আপনার কাছে জানতে চেয়েছি, আমি মাথা নত করে সবার শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা আমাদেরকে বলেন কি করতে হবে, আপনার প্রত্যেকটি পয়েন্টের সঙ্গে আমি একমত। শুধু জানতে চেয়েছি, আপনি বলেছেন পুরোটা অর্জন একদিনে হবে না, আমরা পুরোটা অর্জন একদিনে চাই না, কিন্তু কতটুকু হয়েছে সেটুকু। আর যারা এখানে এসে বলেন তারা বেশিরভাগ সময় আসলে উন্নয়নের তো একটা বড় সমস্যা হলো সমন্বয়হীনতা, এবং উন্নয়নের একটি বড় বেদনা হলো প্রত্যাশা বেড়ে যাওয়া। আর নুরুল ইসলাম নাহিদের মতন যখন মন্ত্রী থাকে, প্রত্যাশাটা আরো একটু আকাশে থাকে, তার বেদনাটাও অনেকখানি বেশি। আপনি যেভাবে বলেন যে 40 ঘন্টা যদি দিন হতো, একটি দিন হতো, তাহলে আপনি আরো বেশি পরিশ্রম করতে পারতেন, আরো শিক্ষার জন্য দিতে পারবেন। এই বেদনাটির কথা অনেকেই জানে না, কিন্তু তারপরেও প্রত্যাশা যাদের কাছে বেশি তাদেরকে একটু আমি একটা কথা বলি, আমার দৃষ্টিভঙ্গি, আমার রাজনৈতিক শিক্ষা, আমি আত্মসমালোচনা, আমার বিরুদ্ধে সমালোচনাটাকে বেশি গুরুত্ব দেই, আমার প্রশংসাকে গুরুত্ব দেই না। এই জন্য আসেই বাইরে বলেন, কিন্তু আমি সমালোচনা যখন হই তখন আমি শিক্ষা নিই এখান থেকে, আমি যাতে এই ভুলটা না করি। যারা আমার সমালোচনা করেন, আমাদের শিক্ষার করেন, কর্মী হিসেবে মাথা পেতে দিচ্ছি, কিন্তু আমাদেরকে সুনির্দিষ্ট আপনারা গাইডেন্স দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, করণীয় বলবেন। আমি সবাইকে বলছি, আমরা করণীয় বলার জন্য মানস ঘোষ একটু হাত তুলছেন। মানস ঘোষের কাছ থেকে আমি প্রশ্ন নিব। তার আগে আপনি বললেন যে প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত বেসিক এডুকেশন, এবং এইটা নিয়েই তো মানে আমরা অল্প কয়েকদিনের মধ্যে 2 ধরনের ঘোষণা শুনলাম। সমন্বয়হীনতার জায়গাটা এই কারণে আমি একটু রিলেট করছি। তার মানে কি এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর একটা কি সমন্বয়হীনতার একটা ব্যাপার দেখছি? আর ইউনেস্কোর যে নিয়ম, সেটার মধ্যে নিয়ম অনুযায়ী আমরা জানি যে কোনো এক্সপেরিমেন্টের জন্য একটা অন্তর্বর্তী একটা টাইম দিতে হয় শিক্ষার ক্ষেত্রে। তাহলে সেই টাইমটা আমাদের আসলে কোথায়? অন্তত যে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার যে ব্যবস্থা, যে সমাপনী পরীক্ষা বা জিসি পরীক্ষা আপনারা যেটা করলেন, সেই টাইমটা কোথায়? মানস ঘোষের প্রশ্নটা নিয়ে আমি আমার প্রশ্নের উত্তরও চাই দুটি একসাথে, মাননীয় মন্ত্রী। মানস। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি আসলে দীর্ঘদিন ধরে আপনাকে জানি এবং আপনার সাফল্যের খবর সবাই জানে। আপনি 8 বছর ধরে প্রায় এই শিক্ষা মন্ত্রণালয় চালাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, কিন্তু সাফল্য যেমন আছে, আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি যেমনটা বলছেন, আপনার সময়ে বড় বড় কিছু পরিবর্তন এসেছে শিক্ষাক্ষেত্রে। স্কুল কলেজের এই যে সমাপনী পরীক্ষাগুলো, সৃজনশীল প্রশ্ন নিয়ে পরীক্ষা নেওয়া, সেখানে যে প্রসঙ্গটা বারবার উঠছে, আমি আপনার সঙ্গে কথা বলার আগে 2-3 অভিভাবক, একজন শিক্ষকের সঙ্গে কথা বলেছি। স্কুল পর্যায়ের বিষয়টা নিয়েই আমি ভাবি বেশি, কারণ উচ্চশিক্ষা তো অনেক পরের বিষয়, যারা মেধাবী তারা সেখানে যাবে, আর সাধারণরা পায় স্কুলের শিক্ষাটা। সেই জায়গাটায় আমরা কেন তৃপ্তির কথা শুনতে পারি না সাধারণ মানুষের কাছে? আপনি হয়তো আমার সঙ্গে দ্বিমত করবেন, কিন্তু আমি আপনাকে এটুকু বলতে চাই যে আমরা কিন্তু দেখছি যে অভিভাবক খুবই অল্প উপার্জন করছেন, সন্তানের জন্য তার সবটুকু করারও ইচ্ছে আছে, কিন্তু দেখা যাচ্ছে সে সেই জায়গায় তৃপ্তি পাচ্ছে না, কারণ শিক্ষক তাকে চাপে ফেলে তাকে স্কুলে কোচিংয়ে বাধ্য করছেন। শিক্ষামন্ত্রী বারবার বলছেন কোচিং বন্ধ করো, নোট বই বন্ধ করো, কিন্তু সেগুলো কোথাও শুনছেন না। আমি কথা বলেছি সরকারি স্কুলের টিচারের সঙ্গে, সরকারি স্কুলের ছাত্রর সঙ্গে, আমি দেখেছি যে কোথাও তাদের মধ্যে একজন অভিভাবক বললেন যে ড্রয়িং পরীক্ষায় ফেল করার জন্য তাকে বাচ্চাকে ফেল করে রাখা হয়েছে। ড্রয়িং তো সবাই জানারও কথা না। আমি বলছি মৌলিক যে পরিবর্তনটা আপনি এনেছেন, আপনার নেতৃত্বে শিক্ষা সংশ্লিষ্টরা এনেছেন, সেটা নিয়ে আমাদের অনেক গর্ব আছে, এখনো আছে। আমরা বিশ্বাস করি সেখান থেকে আমরা উত্তরণ জায়গায় যেতে পারবো, হয়তো সময়টা কম, কিন্তু পাশাপাশি আমরা সাধারণের মধ্যে আনন্দটুকু পাচ্ছি না কেন? খুবই ভালো প্রশ্ন মানস ঘোষ। আর তার আগে আমারও একটা প্রশ্ন, কিন্তু একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতিতে যাওয়ার আগে একটু আমি মাননীয় মন্ত্রীকে আমাদের ওই ক্যাম্পেইনের একটা অংশ, যে ইংরেজি মিডিয়াম নিয়ে যে প্রশ্নটি, শুধু মাদ্রাসা দেখালে হয়তো আলোচনাটার অর্ধেকের বেশি মাদ্রাসার দিকে চলে গেল। ইংরেজি মিডিয়ামগুলোতেও আমার সহকর্মীরা গিয়েছিলেন। সহকর্মী আবুল কালাম আজাদের একটু ছোট্ট একটা রিপোর্ট আমি একটু আপনাকে দেখাচ্ছি, তারপর আমরা বিরতিতে যাব। বিরতির পরে এসে আমি মাননীয় মন্ত্রী আপনার প্রশ্নের উত্তর নেব।
ইউজ করতে পারবেন না। আপনারা যদি কিছু জানতে চান যে রিপোর্টার সে কথা বলতে পারবেন প্রিন্সিপালের সাথে। সেটা ক্যামেরা অফ করবেন। সুতরাং শর্ত মেনেই অভিজাত পাড়া গুলশানের ইংরেজি মাধ্যম স্কুল গ্রেস ইন্টারন্যাশনালে ঢোকা। অধ্যক্ষ বললেন, এখানে ওড়ে না জাতীয় পতাকা, গাওয়া হয় না জাতীয় সঙ্গীত, বাংলা বা মুক্তিযুদ্ধের ইতিহাসের বালাই নেই পাঠ্যসূচিতে। কেন নেই? স্কুলটি কি বাংলাদেশের রাজধানীর মাটির উপরে নয়? এমন নির্দোষ প্রশ্নে খেপে যান অধ্যক্ষা, যিনি নাম পরিচয় গোপন রেখেছেন ওয়েবসাইটেও। We solemnly promise to devote ourselves to the service of Islam. এটি শপথের বাক্য স্কুল মানারাত ইন্টারন্যাশনাল। তারপরে এই স্কুলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, লাল সবুজ পতাকা বা পাঠ্যসূচিতে বাংলাদেশ স্টাডিজ আশা করা কি যৌক্তিক? ভিতরে ঢুকতে চাচ্ছিলাম, আপনি কোনো অনুমতি দিচ্ছেন না কেন? অনুমতি এখন নাই, এখন কি করবো আমরা? কেন নাই অনুমতি একটু বলেন। একই অভিজ্ঞতা কানাডিয়ান ট্রিলিনিয়াম স্কুল ও কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলেও। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। শনিবারের বিশেষ আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, দর্শক আপনারাও আছেন। ছেড়ে যাবেন না, বিরতির পরে ফিরছি। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনেক প্রশ্ন রয়েছে, থাকুন আমাদের সঙ্গে। দর্শক আপনারা জানেন আমরা বছরব্যাপী একটি ক্যাম্পেইন শুরু করছি, আমাদের সন্তান আমাদের শিক্ষা এই শিরোনামে। শিক্ষার নানা দিক, অভিভাবকদের নানান রকমের অসন্তোষ, সন্তোষ, আমাদের শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জাতি যাতে একটু স্বস্তিতে অন্তত সন্তানদের নিয়ে থাকে, শিক্ষা ব্যবস্থা নিয়ে থাকে, সেগুলো নিয়ে বছরব্যাপী এই খোঁজ আমাদের সন্তান আমাদের শিক্ষা এই শিরোনামে আজকেই আনুষ্ঠানিক শুরু মাননীয় শিক্ষামন্ত্রীর এই বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে। মাননীয় মন্ত্রী, আমরা বিরতিতে যাবার আগে দুটি প্রশ্ন ছিল। আমি যেটা বলছিলাম যে প্রাথমিক শিক্ষা এবং মানস ঘোষ যেটা বলছে যে এত অ্যাচিভমেন্টের পরেও কোচিং ইত্যাদি নানান সময় আপনি কিন্তু ইন্টারভিউ করেছেন, কিন্তু তারপরেও কেন অভিভাবকদের কাছ থেকে কোনো স্বস্তি পায় না? পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অষ্টম শ্রেণীর পরীক্ষা নেওয়া হয়, তখন আমি 2 মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম এবং এই পরীক্ষাগুলো মন্ত্রী পরিষদের সভায় সিদ্ধান্ত হিসেবে নিয়েই কিন্তু আমরা চালু করি। এবং তখন করি কেন? যে নতুন ছেলেমেয়েরা আসে, ঝরে পড়ে যায়, তো টিকে থাকবে অনেক কারণেই, বই দিচ্ছি বা বই দিচ্ছি, এটাও একটা কারণ যে আমি সার্টিফিকেট পাবো, এটা আত্মবিশ্বাসও জন্মাবে। আর শুধু বৃত্তিধারীদের পড়ায়, বৃত্তি পাওয়ার জন্য গ্রামাঞ্চলে আপনি খালি বড় স্কুল গেলে হবে না, সারা দেশে, তাই বৃত্তিধারীদের পড়ায় ওনারা ছুটি দিয়ে দেয়, তাই সবাইকে পড়াবে। একটা পরীক্ষাই হবে, তখন 2টা পরীক্ষা হতো এবং জাতীয় খালি রূপ দিছি আমরা, এটা কোনো পাবলিক পরীক্ষা না, জাতীয় একটা পরীক্ষা। এটার প্রশ্ন থাকবে আর সে অনুভব করবে যে আমি একটা বড় পরীক্ষা দিচ্ছি, তার আত্মবিশ্বাস হবে আর সার্টিফিকেট পাবে। এতে আবার টিকে থাকার জন্য এই চেষ্টা করতে পারে। আর না হলে এখন এসএসসি পাস না করলে তার কোনো স্বীকৃতি নেই এবং তারই বেশি সংখ্যা হয়ে যাচ্ছে। যার ফলে এইটা যখন আমরা তাদের কাছে আমরা ট্রান্সফার করি, তখন এইসব বিষয়গুলো আবার খুব স্বাভাবিকভাবেই আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত দরকার, একটা বড় ধরনের সিদ্ধান্ত। সেই জায়গায় আমাদের মাননীয় মন্ত্রী প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তাকে কোনো সাংবাদিক প্রশ্ন করছেন ওই দিনই বা ওই মিটিংয়ের পরে যে পরীক্ষা কী হবে। তিনি এইভাবে বলেছিলেন যে পরীক্ষা নাও থাকতে পারে, আমাদের 2টা পরীক্ষা দরকার হবে না, যখন প্রাথমিকে একটা স্তরে আমরা পরীক্ষা নেব। কিন্তু প্রাথমিকটা তো 2টা এখনো পুরোপুরি একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আসে নাই। আমি বলছি এইটার ফলে এটাকে একেবারে ব্যাপক হয়ে যায়। কিন্তু এই সিদ্ধান্তটা মানে চূড়ান্ত বিচারে আমাদের মন্ত্রী পরিষদে নিতে হবে যে আমরা চালু করেছিলাম রাখবো, কন্টিনিউ করবো না করবো না। সেইটা যখন সেখানে উঠে তখন সিদ্ধান্ত হয় যে না, আমি এটা রাখা দরকার আছে, প্রয়োজন আছে, নাহলে ছেলেমেয়েরা ঝরে পড়ে যাবে, কারণ তারা মনে হয় আমি তো আর সার্টিফিকেট পাবো না, পরে লাভ কি। সুতরাং এটা রাখার কথা হয়। তাই আমি হইলে হয়তো বলতাম যে এটা সিদ্ধান্ত হওয়ার পরে জানাবো, তিনি হয়তো বলছেন যে হ্যাঁ এটা ঠিকও, এক সময় যখন 8 পর্যন্ত একাকার হয়ে যাবে তখন তো একটা প্রাথমিক স্তরে পরীক্ষা দিলেই হবে, যখন 8 পর্যন্ত সবাই কম্পালসারি পড়বে। তিনি সেটা বিবেচনায় রেখেই বলছিলেন যে আমরা পরে এটা হয়তো আর লাগবে না, হয়তো।
এই কথাটাকে এমনই গুরুত্ব পাচ্ছে, আমরা কত কথা বলি কোনো গুরুত্ব পায় না, আর এই কথা গুরুত্ব তিনি যদি বলেও থাকেন তিনি এই দৃষ্টিতে বলেছেন। আমরা সারা দেশের বিবেচনায় পরীক্ষা রাখছি, এই জায়গাটায় তারা প্রতিযোগিতায় তার ছেলে মেয়েকে পাঠা দিচ্ছেন, এই পরীক্ষা ভালো করতে হবে, বেশি নম্বর পাইতে হবে, তাই 5 জন কোচিং টিউটার রাখছেন কোচিংয়ের জন্য। এইটাকে ঠিক তার টাকার অভাব নেই, একটা বা দুইটা বাচ্চাকে পড়াতে চায়, যার জন্য এই জিনিসটা আমাদের গার্জিয়ান, আমাদের সমাজের বৈষম্য, যারা ধনী তারাই এগুলোতে জড়িত। যে গ্রামের ছেলেমেয়ে যারা আছে, যারা এখন আমাদের অধিকাংশ ছেলেমেয়ে, তারা প্রথম স্কুলে আসছে, তার পরিবারের অতীতে কেউ আসে নাই, সেখানে তার বাড়িতে খুব গাইডেন্সও নেই, সে প্রাইভেট টিউটরে যাওয়ার কোনো প্রয়োজনও নেই, সেই ছেলে মেয়ে আমার ধরে রাখার টার্গেট। এই পরীক্ষা ধনীর ছেলে বা বড়লোকের ছেলে বা বিদেশি পড়ুয়ার ছেলে, তাদের প্রয়োজনই নাই পড়বার। সুতরাং এটাতে আমার মনে হয় সবাইকে আমার অনুরোধ, দয়া করে আপনারা যারা ধনী, যারা বলছেন যে আমরা বৈষম্য সৃষ্টি করছি শিক্ষায়, তারা যারা সমাজে বৈষম্য সৃষ্টি করে এত বছর ধরে আমাদেরকে শোষণ বঞ্চনায় আমাদেরকে পিছনে ফেলে রাখছিলেন, তাদের বাচ্চাদেরকে শুধু ধরে রাখবার জন্য এই ব্যবস্থাটাকে, তাদের ছেলে মেয়েদের শুধু পাশ করার অন্য শ্রেণীতে ওঠার জন্যই না দেখে তারা এখানেও প্রতিযোগিতাটা হস করবার একটা প্রতিযোগিতা নেমেছেন। তাই বৈষম্য সৃষ্টিটাকে তারা করে রাখছেন। কারণ যে সমাজে বৈষম্য আছে, যে বাপমার মধ্যে বৈষম্য আছে, তার সন্তানের মধ্যে বৈষম্য থাকবেই। মানে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষাটা হবে এবং যে সার্টিফিকেটটা দেওয়া হবে, শিক্ষকরা তো মানে শিক্ষকদের উন্নতি কি, যারা পঞ্চম শ্রেণীর পর্যন্ত পড়াতো তারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াতে পারবে। আপনার একটা কথা চমৎকার, আপনি সবসময় বলেন যে শিক্ষাক্ষেত্রে 1 টাকা দিয়ে 3 টাকার কাজ করাতে হবে, খুবই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আর্থসামাজিক মর্যাদা না থাকলে কেমনে আমরা কোয়ালিটি এডুকেশনের কথা বলবো? একজন শিক্ষক যে 300 টাকার মায়না পাবে, সে তো 300 টাকার পড়াই সার্ভিসটা দিবে, তাকে দিয়ে আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর যোগ্য করেছি কিনা সেই জায়গাটাও তো নিশ্চয়ই। অবশ্যই আমাদের দেখেন শিক্ষকদের আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা মনে হয় শিক্ষা পরিবারের মধ্যে আমাদের মাথার মনি হচ্ছে শিক্ষকরা। আমি বলি নিয়ামক শক্তি, সবচেয়ে গুরুত্ব শক্তি। আমরা যতই কাজ করি কর্মী হিসাবে, আমরা যোগানদার, তারাই আসল। এখন আমাদের শিক্ষকদের রিক্রুটমেন্টে হয়তো ত্রুটি ছিল বা এখনও আছে, আমাদের তাকে গড়ে তোলবার ক্ষেত্রে ত্রুটি ছিল বা আছে। আমরা শিক্ষকের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা 10 লক্ষ মাধ্যমিক শিক্ষককে একাধিকবার ট্রেনিং দিছি। আমরা প্রাইমারিতে এই ট্রেনিং তার পিটিএ পাসটা করলে চাকরিই পাবে না। আমরা টেকনিক্যালের বিদেশে পাঠাইয়া ট্রেনিং দিয়েছি, যেহেতু শিক্ষকের বেশি অভাব, বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং এখনও চলতেছে দুনিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পলিটেকনিক, নানিয়াং পলিটেকনিক ইনস্টিটিউট সিঙ্গাপুরে, সেখানে আমাদের 420 জনকে ট্রেনিং দিয়ে নিয়ে আসছি, এখন 1100 পর্যন্ত করছে বিভিন্ন ক্ষেত্রে এরকম, কিন্তু আমরা সবাইকে পারি নাই। রিক্রুটমেন্টের একটা সমস্যা ছিল, লোকাল কমিটি রিক্রুটমেন্ট করে আমাদের হাই স্কুলের ক্ষেত্রে, ওই কমিটি নানা কারণেই হয়তো আমাদের সন্তোষজনক হয় না। যে টিচার আসেন তিনি আসার পথে নানা বিড়ম্বনায় পড়েন। আমরা এটাকে বন্ধ করে দিয়ে আমরা শিক্ষানীতিকেই বাস্তবায়িত করছি। এটা নিয়ে বহু আলোচনা শুনছেন, আমার আপত্তি। তা সত্ত্বেও আমরা এখন পিএসসির অনুরূপ, এই শব্দটাই লেখা আছে, আমরা সংস্থা করছি। এখন এখানে তারা ডিমান্ড দিবেন, আমরা প্রথম পরীক্ষা নিয়ে নিছি। আগে সার্টিফিকেট দিতাম কয়েকজনকে, যারা গেল আপনার কাছে, যাকে চয়েস করতে নিতে পারেন। তাহলে 5 জনকে থেকে বাছাই করতে নিতে গেলে যোগ্যজনকে নাও নিতে পারেন, ঘুষ দিতেও পারেন। এখন আর সুযোগ নাই, এখানে তার ডিমান্ড জানিয়ে দিবেন, সেই ডিমান্ড অনুসারে পরীক্ষা নিয়ে পিএসসির মতো নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয়ত হইল যে শিক্ষকতায় বলছেন অর্থের অভাব, অবশ্যই অভাব। আমাদের বাজেট কম, আমরা কম খরচ করতেই হবে। আমরা ধনী হব যখন, তখন বেশি করব। আমরা কি আগে ধনী হব তারপর পড়বো, নাকি পড়বো তারপর ধনী হব? দুইটাই দরকার আমাদের, একসঙ্গেই চলতেছে। কারণ ভাত খাচ্ছে দেখে স্কুলে আসছে, আপনার বাড়ি কাজে না গিয়া। এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা অর্থনৈতিক, সামাজিক, সার্বিক ক্ষেত্রে পরিবর্তন। কিন্তু এই সঙ্গে কিছু লোক অনেক বেশি ধনী হয়েছে। আগে কথা ছিল প্রচলিত লক্ষপতি, এখন লক্ষপতিকে কোনো গুরুত্ব দেয় না। আমি লক্ষপতি, কথা বলছি, শিক্ষা এখন ব্যবসা। হ্যাঁ, এখন ব্যবসা। এবং এইখানে আপনি জানেন যে প্রকাশ্যে এই যে সাইফোর্স নামে একটা লোক আছে, সে শিক্ষা এই ব্যবসা করে। সে বিজ্ঞাপন দিছে পত্রিকায়, সেই বিজ্ঞাপনে বলছে যে যদি ভালো ইংরেজি না শিখো তাহলে ডাক্তার হইতে পারবে না, অফিসার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না, এমনকি হ্যাকারও হইতে পারবে না। ভালো হ্যাকার হইতে গেলে ভালো জানা লাগে। আমি তার কি প্রতিবাদ করছি, কত ধরনের ক্যাম্পেইন করে গেলাম, এটা আমার কোনো গুরুত্ব পায় নাই। আপনাদের এইসব মানে আপনি ব্যবস্থাও নিতে পারবেন না। আমি পারছি না কেন, যে আমি তারপরে এর ব্যাপারে আমি দুদকের সহযোগিতা নিয়েছি, তারা একটু ইনকোয়ারি করতেছেন। কিন্তু এই কথাটাকে ধরে আমাদের মিডিয়া, আমাদের জনগণ, আমাদের গার্জিয়ান, আমাদের সমস্ত বুদ্ধিজীবী সবাই মিলে এটা একটা বড় প্রতিবাদ করে এই লোকটাকে কোণঠাসা করার জন্য। আমি সকল মিটিংয়ে, সকল কথায় কিছু কিছু বলছে, কোনো কোনো পত্রিকা একটু একটু লেখছে, কিন্তু এটাকে তো আমরা বলতে পারতাম যে এমন শিক্ষক সে যে বলছে যে ভালো চোর হওয়ার জন্য আমার এখানে আসো, ভালো ইংলিশ শিখে যাও। এইটার প্রতিবাদ করবার জন্য তখন এত বড় বিবেকদার সবাই আমাদেরকে খালি কোণঠাসা করতেছে। আমি খুশি,
আমাদের ত্রুটি ধরাই দেন, আমাদের শাস্তিও দেন, আমি মাথা পেতে নিচ্ছি। কিন্তু এইটার বিরুদ্ধে আপনারা কিছু বলার জন্য বড় ইস্যু কেন বানাইতে পারলেন না? কিন্তু আমাদের সার্বিক চেষ্টায় অবশ্যই আমি চাই উন্নত মানের শিক্ষা, বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা, কিন্তু অবশ্যই সব জায়গায় কথা জোর দিয়ে বলি, অবশ্যই চাই ভালো মানুষ। তা না হলে পরে এই জ্ঞান খারাপ কাজে লাগবে। কিন্তু আমরা চাই মূল্যবোধ সম্পন্ন, দেশপ্রেমে উজ্জীবিত, জনগণের প্রতি শ্রদ্ধাশীল মানুষ গড়ে তুলতে হবে, মানে নৈতিকতা, দেশপ্রেম, দেশপ্রেম মানুষের প্রতি ইত্যাদি। শ্রদ্ধাশীল। এবং আরেকটা আপনার অসহায়ত্বের কথা বললেন, যে যেটা পরিবার থেকে বৈষম্য, সমাজ থেকে বৈষম্য, সেখানে 3 ঘন্টার স্কুল বা 4 ঘন্টার স্কুলিং এর মধ্যে আমরা সেটা দূর করার আমার চেষ্টা স্কুলে করি। আমার দুর্বলতা কিন্তু আছে। তারপরেও তো স্কুলেরও দায়িত্ব, আমরা বলি পরিবারের পরে হলো আমি স্কুল দায়িত্ব বা অস্বীকার শিক্ষক। করি নাই। মাননীয় মন্ত্রী, আমি এই বলছি- ভালো মানুষ, তারপরে নৈতিকতা, এগুলো কি আমাদের সিলেবাসে আছে? অবশ্যই আছে। আমরা আমার সহকর্মী আরেকজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আর স্কাইপে। শিক্ষানীতির মধ্যে এখানে আছে, খুব ভালো করে লেখা। জি জি, আমি একটু আবার সিলেবাসের মধ্যে উমুলওয়ারা আছে। সুইটির প্রশ্নটা নিয়ে একটা বিরতিতে যাব, তারপর আপনি প্রশ্নের উত্তর দিবেন। নিশ্চয়ই। উমুলওয়ারা সুইটি, সাংস্কৃতিকভাবে আমাদের যে মূল্যবোধটা যে নষ্ট হচ্ছে, আমরা এটা প্রাইমারি এডুকেশন থেকে দেখছি। আমি ব্যক্তিগত উদ্যোগে গত 1 বছর ধরে প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে মানে শিক্ষক স্বল্পতা, বিশেষ করে হাই স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক পাওয়া যাচ্ছে না এবং ভালো শিক্ষকের অভাব। আমি এক্ষেত্রে কিছু উদাহরণ দিতে চাই। আমি রাজশাহীতে জেলা শহরেই 5টি স্কুলে দেখেছি যে হাই স্কুলগুলিতে অর্ধেক পরিমাণে শিক্ষক আছে কোটা অনুযায়ী। এবং আমি আরেকটি স্কুলে গিয়েছি, সেটি হলো নোয়াখালীতে বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। বেশ কয়েক বছর ধরে আমি দেখতে পাচ্ছি যে সেখানে 25 জন শিক্ষক থাকার কথা, আছেন মাত্র 11 জন, এবং বিজ্ঞানের শিক্ষক নেই। তারপর আরেকটি বিষয় যেটা আমি লক্ষ্য করেছি প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে, সেটা হলো যে বিনোদন নেই ছাত্রছাত্রীদের, এবং তাদের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড ওভাবে করানো হচ্ছে না। এমনকি এই আপনি যেটা বলেছেন যে সে দেশপ্রেম, সে স্কুলিং থেকেই তো দেশপ্রেমটা শিখবে, সংস্কৃতিবান হবে, তার দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবে। আপনি বলছেন যে সিলেবাসে আছে, এখন সিলেবাসে আছে কিন্তু সেটা চর্চাটা নেই। আমরা দেখেছি যে কোন স্কুলে পাঠাগার নেই, আমরা পাঠাগার দেখতে পাচ্ছি না, এবং পাঠাগার থাকলেও সেখানে বই নেই। ঢাকা শহরের স্কুলগুলিতে মাঠ নেই, রাস্তার পাশে শব্দের মধ্য দিয়ে এই শিশুগুলি বেড়ে উঠছে। তারপর হলো প্রত্যেকটা স্কুলে একটি হারমোনিয়াম থাকার কথা, সে হারমোনিয়াম আছে কিন্তু সেটা বাজে না কখনো। তারপর খেলাধুলার সুযোগ সুবিধা নেই। তা আপনি বলছেন যে এরা সৎ হবে, নৈতিক হবে, এরা কিভাবে হবে? সুইটি, আমরা সেই ছোট্ট ওই জায়গা থেকে, ছোট্ট না, এটা একটা বড় ব্যাপার। জাতীয় সঙ্গীত, পিটি, শপথ, এটা অনেক একটা বড় ব্যাপার। অ্যাপ্রোচটা আমরা একটু খুব সহজ, সাধারণ এবং ছোট্ট একটা অ্যাপ্রোচে নিয়েছি। 1 বছর ধরেই আমাদের এই ক্যাম্পেইন, অভিভাবকদের ব্যাপারে যে মাননীয় মন্ত্রী তার অসন্তোষ না ঠিক অসহায়তাটা প্রকাশ করলেন, সেগুলো নিয়েও আমাদের রিসার্চ চলছে, কাজ চলছে। নিশ্চয়ই বছরব্যাপী আমাদের এই ক্যাম্পেইনটা দর্শক যারা আছেন তারাও দেখবেন। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের বারবারই এসব নিয়ে কথা হবে। সুইটির প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রী নিব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, থাকুন আমাদের সঙ্গে। স্টার শনিবারের বিশেষ আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে। আজ শিক্ষা দিবসে আমাদের সঙ্গে আছেন মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমি প্রথমেই সুইটিকে ধন্যবাদ জানাই, তার এইসব তার যে মাঠের কাজ থেকে করে আসছেন, এবং তিনি যে সব বিষয়ে বলেছেন আমি তার সাথে একমত, এবং এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই সঙ্গে একটু বলে নেই, আজকে শিক্ষা দিবস 17ই সেপ্টেম্বর। এই উপলক্ষে আমার একটা লেখা আজকের পত্রিকা, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো সবখানে সমানভাবে হয়নি, অনেকে কেটে কেটে কম করছেন। তো যদি আমাদের দর্শকরা দয়া করেন, আমি তো তাদের কর্মী হিসাবে, তাহলে তারা যদি একটু চোখ বোলান, যেখানে পুরোটা বের হয়েছে এমন একটা পত্রিকা দেখে, অনেকগুলো পত্রিকা বের হয়েছে, তাহলে একটু আইডিয়া পাবেন হয়তো। কারণ সব কথা আমি এখানে বলতে পারছি না, এবং তারা অনেক সাজেশন দিতে পারেন, ভুল ধরে দিতে পারেন, আমাকে তারা শাস্তিও দিতে পারেন। আমি তাদের কর্মী হিসাবে আমি সব কিছুর জন্য প্রস্তুত। তো উনি যে বলেছেন স্কুলের মাঠ নাই, তো আমি তো বলতে বলতে গলা ফাটাই ফেলেছি। উনি বলছেন খেলাধুলা হয় না। আমি তো, আমরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা শরীরচর্চা বা এই ধরনের যে কার্যক্রম, অর্থাৎ ক্লাসের
পাঠ্যপুস্তক এবং ক্লাসরুমের লেকচার ছাড়াও যে অন্যান্য কাজ, সেইগুলো না হলে তো পরিপূর্ণ মানুষ হবে না এবং মানসিক শারীরিক তার একটা উন্নতিও হবে না। সেই কারণে আমরা কতগুলো কাজ শুরু করছি যেটা আপনাদের কাছে কোনো মূল্যই নাই, কিন্তু শুরুতে তো আমার একটা মূল্য আছে। আমরা আসার পর থেকে প্রতি বছর একটা গ্রীষ্মকালীন খেলা, একটা শীতকালীন খেলা করি। গ্রীষ্মকালীন খেলার চূড়ান্ত পর্ব হবে, ওই স্কুল থেকে শুরু হয়, প্রতি স্কুল, তারপরে থানা, তারপর থানা মানে উপজেলা, তারপর জেলা, তারপর বিভাগ, তারপরে জাতীয়। আমরা শিক্ষা সপ্তাহ পালন করি, আমরা মেধা অন্বেষণ প্রতিযোগিতা করি। সবচেয়ে সেরা 12 জনকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কার দিই এই গরিব মন্ত্রণালয়, চিন্তা করতে পারেন। এই পদে পদে 7,000 ছেলে মেয়ে প্রাইজ পায়, তারা একটা লিস্টেড হয়ে আছে। এবং আমাদের লক্ষ্য করছি যে এই ছেলে মেয়ে যেন ঝরে না পড়ে। কোনো সমস্যা হলে আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নামে একটা ট্রাস্ট করছি, সেখান থেকেই সাপোর্টটা আমরা দিব। তাহলে আমরা মার্ক করতে পারতেছি যে মেধাবী ছেলে মেয়েদেরকে সারা দেশে বিভিন্ন স্কুল টিস্কুলতে এই ছেলেমেয়েরা 7,000 জন এই প্রাইজটা পায়, বিভিন্ন স্কুলে সবাই অংশগ্রহণ করে। সুতরাং আমরা নানা ধরনের কার্যক্রম করি। সঙ্গীত, জাতীয় সঙ্গীত গাওয়া, আমাদের সমস্ত গ্রামের সব স্কুলে এরকম টিচার নাই যে শুদ্ধ সঙ্গীত শিখাবে। আমরা ইতিমধ্যে আমাদের শিক্ষা সাংস্কৃতিক মন্ত্রণালয় মন্ত্রীসহ তার সমস্ত কর্মকর্তা এবং আমাদের দেশের মানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিজনকে নিয়ে আমরা মিটিং করছি। সেখানে এইভাবে একটা সিদ্ধান্তে আমরা আসছি যে তারা বিভিন্ন উপজেলায় আমাদের যে এটা আছে শিল্পকলা একাডেমি বা এই রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড করেন, তাদের সাহায্য দিবেন, আমরা ওদেরকে নিয়ে স্কুলে শুদ্ধ করে শেখানোর জন্য চেষ্টা নেবেন। এইটা আমাদের করতে গেলে বড় বিরাট ব্যাপার। আমাদের এখন প্রায় সব মিলাইলে পরে 2 লক্ষ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুলই হচ্ছে 1,25,000। তো সবখানে গিয়ে আমরা এত লোক গান শেখানোর পাই যাবো, আমরা এগুলা তো মানে আয়োজন করছি বা এটা ব্যবস্থা করছি, এটা একটা সংগ্রাম আমাদের। আমার যে বলছে শিক্ষক নাই, তাকে ধন্যবাদ যে শিক্ষক অর্থত্বটা দেশবাসী জানাইছে। সেই শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রথম বাধা হইল শিক্ষকতা পেশায় মেধাবীরা আসতে চায় না, একমাত্র বিশ্ববিদ্যালয় ছাড়া। এবং এখানে আসতে গেলেও তার নানা বিড়ম্বনা আছে, বেতন কম। এখন কিন্তু যারা বেতন পায়, আমার বেসরকারি হয়তো অনেকে বেতন দিতে পারি না, এখন ইনক্লুড হয় নাই, এটা হবে যখন। এখন কিন্তু বেতন দ্বিগুণ হয়েছে, 132% বেতন বৃদ্ধি পাইছে নিচের দিকে, উপর দিকে প্রায় 100%। সুতরাং বেতনও দ্বিগুণ হয়েছে। একটা মাদ্রাসার প্রিন্সিপাল যিনি কামিল ফাজিল গ্রামে বাস করেন, তিনি এখন 60,000 টাকা বেতন পাচ্ছেন, কলেজের প্রিন্সিপাল 60,000 বেতন পাচ্ছেন, এখন স্কুলের হেডমাস্টার বেতন পাচ্ছেন বা টিচার বেতন পাচ্ছেন 40,000 টাকা। শুধু আগের মতো অবস্থাটা নাই, একটু বদলাইছে, দেশের অবস্থানের পরিবর্তন হয়েছে। কিন্তু আমার সমস্যা হলো যে আমার সেই পদ সৃষ্টি করতে গেলে সরকারের অনুমোদন লাগে, সংস্থার মতো অনুমোদন না দিলে পদ করতে পারবো না। সেই পদ সৃষ্টি করলেও আমি পাবো না যদি না অর্থ মন্ত্রণালয় বলে যে আমি টাকা দিব। এবং অর্থ মন্ত্রণালয় সবটা মিলিয়ে নিয়ে আইন মন্ত্রণালয় এটা সমর্থন লাগে। এবং আমরা এইসব কার্যক্রমগুলোর ক্ষেত্রে আমরা নানা বাধার সম্মুখীন হই। সেজন্য আমরা একটা আইন করতেছি, সেই আইন অলরেডি ড্রাফট হয়ে গেছে, শিক্ষা আইন। এটা দেরি হয়েছে, আমি শুরু থেকেই শুরু করছি এটা করার জন্য, কিন্তু এত মতামত আসে, ফেলতেও পারি না, নিতেও পারি না। আমরা এই মাসে তুলব। আমরা এডুকেশন কাউন্সিল আইন উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা এখন চিন্তাই করে নাই, বলেন আমার আগে নাম নিয়েছে এই দেশে, সেটা আমরা এখন করে ফেলছি। অলরেডি আমাদের এটা অনুমোদন হয়ে গেছে, আমরা এখন এইবার পার্লামেন্টে আশা করি পাশ করাই নিব। তো এইরকম আমরা আমাদের আইনেরও সমস্যা আছে। আমরা একজন টিচার যে স্কুলে এই যে সবাই একটা কথা তুলে, এবার এসএসসি এত ছাত্র পাশ করছে, ভর্তি হতে পারবে না। আমি সব বছর বলছি যে একজন ছাত্র দেখান ভর্তি শেষে ভর্তি হতে পারে নাই। এইবার কলেজে যদি এসএসসি পাশ করা সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয়ে যায়, তারপরেও আমার 7 লক্ষ আসন ফাঁকা থাকবে। কারণ আমাদের এইভাবেই অনুমোদন দেওয়া হয়েছে, আগে আমরাও দিচ্ছি, দিয়ে বাধ্য হয়েছি। এখানে 7 লক্ষ আসন ফাঁকা, আমি তার বেতন কাটতে পারি না, স্কুল বন্ধ করতে পারি না, বা মার্চ করাইতে পারি না, সে কোর্টে গেলে স্টে অর্ডার নিয়ে আসে। যার ফলে আমরা তাকে আরও একসাথে এক সময় আসে, যখন রায় পেয়ে যায়, একসাথে তাকে 20 লক্ষ টাকা দিতে হয়, তখন আরও বেচার অসহায় হয়ে যায় আমরা। যার ফলে এই পেশায় আসার মতো একটা মানসিকতাও দরকার আছে, ডেডিকেশন, কমিটমেন্টের দরকার আছে, তাহলে পরে এই পেশায় সার্থক হওয়া খুব কঠিন। আমি শিক্ষকদের কাছে বলি এই মিটিংয়ে যে আপনি এখানে আসছেন, আপনি মূল্যবোধ শিখাবেন ইত্যাদি, আমি যখন বলি ভালো মানুষ ইত্যাদি, এরপর আমি প্রশ্ন করি যে আপনি নিশ্চয়ই বলছেন যে তুমি মন্ত্রী, ঘুষ খাইয়ে আমার চাকরি দিয়েছো, এখন বড় নৈতিকতা, তো ভাই কী করবো, আমাদের সমাজ এই অবস্থায় এসে এখন মাপ চাচ্ছি, আপনারা এখন বেতনও বাড়ছে, আপনারা ক্ষমা করে দেন, আপনি ক্লাসে পড়ান। আমার এমন টিচারও আছেন, সবাই কথা বলছি না, যারা ক্লাসে ভালো টিচার পড়ান না। কেন পড়ান না? পড়াইলে তো আর বাড়ি থেকে পড়বে না। তো ওই টিচার, আর এমন বাবা আছেন যে চায় আমার ছেলে বেশ করে পড়ুক, যত টাকা লাগে আমি দেবো, সেই গার্জিয়ান। এবং আমরা সবাইকে যে মিলিয়ে নিয়ে চলবো, সেইখানে আমাদের যে ক্ষমতা সব কিছু মিলিয়ে আইন কানুন সুযোগ সুবিধা টাকা পয়সা সেইখানে বাধাগুলো দেখতে হবে। এইগুলোর বিরুদ্ধে আমি লড়াই করছি। আমি আমার প্রতি আমাদের মানুষের যে আমার যোগ্যতা তার চেয়ে অনেক বেশি ভালোবাসা পাই আমি,
অনেক বেশি এটা আমি প্রত্যাশাও। হ্যাঁ, অনেক বেশি না, না, প্রত্যাশাও আপনার বটে- প্রতি, বটেই। জি, আমি জি, তাদের হ্যাঁ। যোগ্য না, আমাকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছে এটার উত্তর আমি খুঁজে পাইনি। আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ, কিন্তু এটা ঠিক যে প্রথম মিছিল থেকে আমি আসি শিক্ষানীতি, জি। 62 সাল থেকে, জি। এবং 60 সালে আমি গোপনেই আন্দোলনে যুক্ত হয়েছি। তাই কম না আমার আমার এই জীবন। কিন্তু আমি আমার দেশবাসীর কাছে কৃতজ্ঞ। সমস্ত মানুষ, ছাত্র ছাত্রী তাদের আপনজন মনে করে আমাকে, জড়িয়ে ধরে যায় স্কুল কলেজে গেলে। এটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এই ভালোবাসাটা আমি মনে করি আমার সব থেকে বড় জগতের পাওনার চেয়ে বেশি হতে পারে না। কিন্তু আমি এটাও বলতেছি আমি তাদের যোগ্য কর্মী না, কিন্তু আমি সবাইকে নিয়ে আমি যে চলতে পারি। আমার মন্ত্রণালয়ে গিয়ে দেখেন আপনি, সমস্ত আমার কর্মকর্তা কর্মচারী, আমি বলি শিক্ষা পরিবার, আর পরিবারের মতো কাজ করি। এই জায়গাটায় আমরা চেষ্টা নিচ্ছি। এই চেষ্টাটা দেখেন অনেকগুলো বিষয়ে যা অতীতে কেউ উল্লেখই করে নাই, যারা ওভারওয়েলমিং মেজরিটি, তাদের প্রতিনিধিত্ব এইসব জায়গায় হয় না, আপনার এই টেবিলে হয় না। এখানে হয় ওই যারা স্কুলে গিয়ে ঢুকতে পারলেন না, আপনার রিপোর্টার, সেই স্কুলের গার্জিয়ান অথবা গার্জিয়ান হইতে পারতো, অথবা তার ছেলে বিদেশে ওই স্কুলে পড়ায়, তারা হলো আপনার এই টেবিলের বক্তা। আমি না, আমি হলাম সেই গ্রামের অতি সাধারণ মানুষের একজন কর্মী। মাননীয় মন্ত্রী, আমাদের আসলে দুটোই আছে। এই টেবিলে এসে যারা কথা বলেন, বিশেষজ্ঞ পরামর্শ দেন, যাদের আসলে গ্রামে যেতে হয় না, তারা হয়তো তাদের মানে গবেষণা, বিচার ইত্যাদি সেগুলোর আলোকে কথা বলেন, তাদের প্রত্যাশার কথা বলেন। আবার আমাদের মাঠে ঘাটে আমাদের সহকর্মীরা আছেন, আমরাও মাঠে যাই, এবং সাধারণ মানুষও আমাদের সঙ্গে কথা বলেন। আমরা বলি সাধারণ মানুষের চ্যানেল। একজন সাধারণ অভিভাবকের একটি মন্তব্য আমি শোনাবো। তার আগে কোয়ালিটি এডুকেশনের কথা বারবারই আপনিই কিন্তু বলেছেন। আপনার আমি সময় শুরুতেই থেকে বলে আসছি বলেছি। কথাটা। আমরা কিন্তু প্রতিটি জেলায় মনে হচ্ছে না আমরা এর বিরুদ্ধে। জি, কিন্তু প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করার অনুমোদন। আবার যেই বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা শিক্ষকের অভাব, তারপরে সেগুলোর উপরে কোনো সরকারের কোনো মানে আপনার নিয়ন্ত্রণ নাই। আপনি আপনার অসহায়ত্বের কথা বারবারই বলেন। তাহলে ব্যাপারটা একটু আমাদের কাছে একটু মনে হয় যে তাইলে আসলে কোন জায়গা থেকে শুরু হওয়া উচিত। এটা ঠিক না। প্রথমত হইল যে আমি এসে আইন করছি, তাহলে সবাইকে মিলাইয়া নিয়ে নতুন আইন 2010 প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, এবং সেইটা অনেকে অনুসরণ করেন না, মানেন না, এবং আমরা বাতিল করে দিচ্ছি। আমরা ফর এক্সাম্পল দারুল ইসলাম, তারা কোর্টে স্টে অর্ডার নিয়ে আসেন, তখন আমি আইনের কাছে অসহায়। সেই কারণে আমরা আইন পরিবর্তন করতে চাই। এইভাবে তারা টিকে আছেন, তারা আইন না মেনে টিকে আছেন। কিন্তু এটাও ঠিক, আমাদের দেশে উচ্চশিক্ষার যে সুযোগ, দুনিয়ার কোনো দেশে এটা ওপেন নাই, এটা কম্পিটিশনে উচ্চশিক্ষা যাইতে হয়। তো আমাদের এটা তো যেহেতু এই দেশে একটা দাবি আছে, চাহিদা আছে, করার সুযোগও আছে, এবং বিনিয়োগকারীও আছে, সেজন্য আমরা এই সুযোগটা সৃষ্টি করে দিছি। কিন্তু তারা যে কেউ কিছু না মেনে চলতে পারবেন এটা মোটেই না। বহু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা যে অ্যাকশন নেই, এটা বেশি প্রচার হয় না। আবার এটাও ঠিক, তারা ক্ষমতাবান মানুষ, সমাজে সব কিছু মিলিয়ে করেন। আবার বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা স্বায়ত্তশাসন দিয়ে দিই। আর দুনিয়ার সব দেশেই তার নিজস্ব কালচার নিয়ে গড়ে উঠতে হয়, কিন্তু প্রাইভেটের উপর আমাদের অনেক বেশি নিয়ন্ত্রণ আমরা রাখি। আবার তাদেরকে আবার বাতিলও করে দিই, আবার কোর্ট থেকে তারা আইন নিয়ে আবার সাময়িকভাবে চালাইও যাচ্ছে, অনেককে আমরা বন্ধ করে দিছি। সুতরাং জিনিসটা এরকম যদি বলেন যে আমরা সব কিছুতেই অসহায়, তা কিন্তু না। মাননীয় মন্ত্রী, আমরা বলছি যে আমরা খুব নেগেটিভ অনেক কথা বলি, সেগুলো প্রত্যাশা থেকে অনেক রকমের দুঃখবোধ আছে। জি, আবার সাধারণ মানুষের মন্তব্য আমি একটু শোনাতে চাই আপনাকে। একজন সাধারণ অভিভাবক, তিনি যেভাবে তার প্রত্যাশার কথা বললেন গোটা জাতির কাছে, অভিভাবকদের কাছে, সেটা একটু দেখাবো। আর আরো একটি বিরতির সময় হয়েছে আমাদের। বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মানুষ হয়ে যাবে, প্রাণ থাকলে প্রাণী হয়ে যায়, কিন্তু সৎ চরিত্রের অধিকারী না হলে মানুষ হওয়া যায় না। যারা লার্নেড পার্সন, যারা ইউনিভার্সিটি টিচার আছে, বা আপনি মনে করেন বড় বড় জায়গায় সেক্টর আছে, তাদের কিন্তু দোষটা বেশি। একটা লোক বলে না দেশত্ববোধ কার মধ্যে আছে, নিজেদের মধ্যে দেশত্ববোধটা জাগাতে হবে। আপনি আমার মাকে ভালোবাসেন, দেশটাকে মায়ের মতো ভালোবাসতে পারেন না, যে না এই দেশটার জন্য নিজেকে আমি আত্মহত্যা দেবো, কেন এই সময় হলিডে আর সময় হবে না, হওয়ার প্রশ্ন ওঠে না। সাধারণের প্রশ্ন নিয়ে আমাদের শনিবারের বিশেষ আয়োজন শিক্ষা দিবসে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে আছেন, আর দর্শক আছেন আপনারা। আমরা এ পর্বে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনেক কিছুই শুনবার আছে, কিন্তু আমরা শিক্ষানীতি প্রণয়নের যে জাতীয় কমিটি, সেই জাতীয় কমিটির কো চেয়ারম্যান ডক্টর খালিকুজ্জামান স্যার, তিনি মন্তব্য করেছেন শিক্ষার এই এখন যে
ধারাগুলো চলছে এবং যেই সব বিষয় নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছেন, যে কথাটি বারবারই মন্ত্রী বলছিলেন যে এখানে এসে এই টেবিলে এসে যারা কথা বলেন নানান দৃষ্টিকোণ বিচার করে তার একটি ছোট্ট মন্তব্য আমি একটু প্রচার করছি। পদ্ধতি যেটা আর কি নানানভাবে, একটা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রায়ন আর একটা হচ্ছে রাজনৈতিক বিকেন্দ্রায়ন। রাজনৈতিক বিকেন্দ্রায়ন হবে যে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদকে দায়িত্ব দেওয়া এবং এই দায়িত্বটা তাদের হাতে ছেড়ে দেওয়া স্থানীয় পর্যায়ের স্কুল ব্যবস্থাপনা বা অন্য কিছু। আর যেটা সাধারণত করা হয় সেটা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রায়ন, কিছু লোকজন ওখানে দেওয়া হয় তারা কাজ করবে, কিন্তু সেটা পুরোপুরি যে বিকেন্দ্রায়ন আমরা যেটা বলছি সেটা ওই রকম না। তো তবুও প্রশাসনিকটা করলেও অনেকখানি আগাত, কারণ প্রত্যেকটা সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় পর্যায়ে আসবে, তাতে যে সময় নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, দুর্নীতির একটা সুযোগ সৃষ্টি হয় এখানে। এই দুর্নীতি দূর করা হচ্ছে আরেকটা বড় কাজ, যে এই প্রশাসনিক এই যে বিভিন্ন ঘাটে ঘাটে যেতে হয়, তো ঘাটে ঘাটে দুর্নীতির একটা ব্যবস্থা রয়ে গেছে, সেই দুর্নীতিটাও দমন হবে। আরো একজনের মন্তব্য শুনবো। কাজী ফারুক আহমেদ, সদস্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি। তিনি কাজী খলিকুজ্জামান বিকেন্দ্রীকরণের কথা বললেন, আর সদস্য শিক্ষানীতি প্রণয়ন কমিটির কাজী ফারুক আহমেদের কথা শুনবো। অনেক সময় আসলে জানতে পারি না, আমরা জানতে পারি না যে শিক্ষানীতির আলোকে বা আদলে সরকার কোন জায়গাটায় বাস্তবায়ন করছে, এটা একটা। আর এখন শিক্ষার যে বাণিজ্যিকরণের কথাটা এসেছে, আমার নিজের কাছে প্রশ্ন আসে, আজকে বাংলাদেশের মতো দেশে আমরা এতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় করেছি, এর কতটা উপযোগী, কতটা প্রয়োজন? জাতিসংঘ এই গত জুলাই মাসে একটা প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবটা হলো পাবলিক এডুকেশনকে, অর্থাৎ সাধারণ মানুষের ছেলেমেয়েরা যেখানে পড়ে সেখানে বিনিয়োগটা অগ্রাধিকার দিতে হবে, সবচেয়ে বেশি দিতে, এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ, শিক্ষা নিয়ে ব্যবসা, এটা বন্ধ করতে হবে। বাহ, মাননীয় মন্ত্রী বিকেন্দ্রীকরণের ব্যাপারে খুব ছোট করে যদি বলেন, আরো অন্যান্য অনেক প্রসঙ্গ আপনার আছে। আমি বেশি খুব সঙ্গে বলা ভালো, আর আমি বুঝতেছি বেশি কথা বলে ফেলছি। আমাদের যে একজন অভিভাবক সালাউদ্দিন সাহেব যে কথাটা বললেন, আমি তার কথায় খুবই অনুপ্রাণিত হয়েছি। এরাই আমার আসল অভিভাবক, তাদের সন্তানই আমার আসল শিক্ষার্থী, মানে আমি তাদের জন্যই কাজ করছি। এবং তিনি যে কথাগুলো বলেছেন শতভাগ কেন, আমি আরো বেশি একমত। আমি আশা করব যে একজন সাধারণ গার্জিয়ানদের কাছ থেকে আমাদের দেশবাসী, আমাদের গার্জিয়ানরা কিছুটা নিশ্চয়ই তাদের এটা মতটাকে একটু যাচাই করে নেবেন এবং এখান থেকে কিছুটা তারা অনুপ্রাণিত হবেন এবং এই কথাগুলো তারা জোরালোভাবে তুলবেন। সালাউদ্দিন সাহেব, আপনাকে আমি সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আপনি আমাদের প্রকৃত কথাগুলো আপনি তুলে ধরছেন। আমার এটা শেষ। 2 নম্বর খলিকুজ্জামান সাহেব বলেছেন বিকেন্দ্রীকরণ, এটা সার্বিক, তিনি বলেছেন এটা পলিটিক্যাল, কিন্তু আমরাও বিকেন্দ্রীকরণ করছি। আমরা এখন আস্তে আস্তে আমাদের দেখেন, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়, আমরা এখন প্রতিটা বিভাগে আলাদা সেন্টার নিয়ে গেছি, কিন্তু কেন্দ্র, ওখান থেকে আমরা খাতা দেখা হচ্ছে, ঢাকায় আসতে হয় না, খাতা আর রেজিস্ট্রেশন আসতে হয় না। আমরা বোর্ডে অনেক কাজ দিয়ে দিয়েছি, বোর্ড কিন্তু এখন 10টা হয়ে গেছে, আরও হচ্ছে 2টা, তারা যার যার এলাকায় কাজ করবেন। আমরা এখন মাউসিকে ডিজিটালাইজ করে ফেলছি, অনলাইনে আমরা এখন এমপিও টাকা পাঠাই দিই, যার ফলে স্বচ্ছতা পরিষ্কার, এখানে টাকা মারার স্কোপ নেই, তার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা আস্তে আস্তে করছি, কিন্তু সার্বিকভাবে দেশের এই দৃষ্টিভঙ্গি চিন্তা কি বলেন, মানুষের চিন্তা কি বলেন, যে ধনী হচ্ছে তাড়াতাড়ি ঢাকায় যাই, এটা বুক করতে হবে, যে গরিব হচ্ছে ঢাকায় যাই তাহলে রোজগার করতে পারবো, যে ভিক্ষুক হচ্ছে, তখন ভিক্ষুক কমে যাচ্ছে আমাদের দেশে, তা হচ্ছে ঢাকায়। তাই সকল তো ঢাকামুখী, সব কেন্দ্রমুখী চিন্তা ভাবনা, ফকির থেকে লইয়া আমার মতো গরিব মানুষ থেকে লইয়া যত আছে, সব ধনী গরিব সবাই ঢাকামুখী। তাই আমাদের চিন্তা ভাবনাগুলোর ক্ষেত্রেও কিন্তু ডিসেন্ট্রালাইজ যে করবেন, একজন অফিসারকে বদলি করতে পারি না, একজন টিচারকে দিতে পারি না। এই যে বললো আমাদের বোন সুইটি, আগে শিক্ষক স্বল্পতা, সরকারি কলেজে নিশ্চয়ই দেখে আসছে আরও বেশি খালি, কারণ আমাদের শিক্ষকরা চাপ দিয়ে তার ঢাকায় থাকতে চায়। আমার ঘাট ধরা সহজ, যে ঘাট ধরে ইচ্ছা করে ফেলতে পারে, আমি দুর্বল মানুষ, আমি সবাইকে সন্তুষ্ট রাখতে চাই, কিন্তু আমি গ্রামের ছেলেমেয়েরা পড়বে না, চাইতে চায় না, সবাই ঢাকায় থাকতে চায়, এবং তার জন্য তার যে পরিমাণ ক্ষমতা খাটাইতে পারে আমাদের উপর, বুঝেন এই দেশে এখনও এইগুলো মানে সবাইকে মানে হাত কষলে চলতে হয়, যাতে সবটা মিলিয়ে যায় আমি চলতে পারি, বাস্তবতাটা এইটা। সুতরাং আমাদের শিক্ষক কম আছে কি একদিকে, আরেকদিকে যারা আছে তারা ঢাকায় অতিরিক্ত টিচার আছে, জোর করে থেকে যাচ্ছে, ঢাকার বাড়ি যেতে চায় না। ফ্যামিলি তারপর বদলি হলে বলবে আমার ফ্যামিলি তো এখন গ্রামে একটা আছে, বাপ মার ফ্যামিলি, ঢাকা শহরে আমার বউ বাচ্চার ফ্যামিলি, আমি আবার ওখানে গিয়ে একটা থাকবো। এই সবাই যখন ঢাকামুখী হইলে পরে
সার্বিক জনগণের চিন্তা, চাকরিজীবীর চিন্তা, ব্যবসায়ীর চিন্তা, ভিক্ষুকের চিন্তা, গরিব মানুষের চিন্তা, ধনী মানুষের চিন্তা সব ঢাকামুখী। সরকার চেষ্টা করতেছে বিভিন্ন ক্ষেত্রে নিতে। আমরা যেসব কাঁচা বিয়েকে বললাম, আমরা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়, ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি আমাদের ক্ষমতা অনেকগুলো যার যার বোর্ডের আওতায়। আমরা যে এমপিও দেই সমস্ত ডিসেন্ট্রালাইজ করে ওই যে আমরা আঞ্চলিক অফিসার তার কেন্দ্রে দিয়ে দিছি, এবং সেটা হচ্ছে অনলাইনে। তাই স্বচ্ছতাও এখানে এবং কিছুটা দুর্নীতিও আস্তে আস্তে রোধ করার সুযোগ হচ্ছে। তাই আমরা কিছুই করছি না, এটা ঠিক না, অনেক কিছু করতেছি। আর যে কথাটা বললেন আমাদের কাজী ফারুক সাহেব যে আমরা কি হচ্ছে জানি না, তো আমার মনে হয় আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করি, বছরে কয়েকটা মিটিং করি যাদের মতামত নিয়ে, ক্রুশিয়াল বিষয় ইস্যু নিয়ে ডিসিশন নিয়ে আমরা শিক্ষকদের বা মানে রিটায়ার্ড টিচার, আমার টিচার বা এবং শিক্ষাবিদ বিভিন্ন মহলকে নিয়ে আমরা নেই। তিনি তো সবখানেই থাকেন, শিক্ষানীতিতেও ছিলেন, এখনও আছেন। তিনি যে কী করে বললেন যে তিনি কিছুই জানেন না, যে আমি বিস্মিত হইলাম। হয়তো আমরা অনেক ত্রুটি আছে, সেটা তিনিও বলেন আমাদের সামনে, আমরা শিক্ষা পাই। তিনি কিছুই জানেন না আমরা কি করতেছি শিক্ষা বাস্তবায়নের জন্য, এটা ঠিক না, বলেন নাই তিনি হয়তো হঠাৎ করে বলে ফেলেছেন। মানস ঘোষ, শেষ প্রশ্ন খুব ছোট্ট করে করতে হবে, সময়ের একদম শেষ ভাগে মানুষ ছোট্ট করে। আমরা আসলে এই শিক্ষামন্ত্রীকে পেয়ে অবশ্যই খুশি যে ওনার চিন্তার জায়গাগুলো অনেক বিস্তৃত, অনেকভাবেই উনি করার চেষ্টা করছেন। তারপরে মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানাবো উনি এই দিকটা যেন অবশ্যই ভাবেন যে উনি সারা জীবন বৈষম্য বিরুদ্ধে শিক্ষানীতির শিক্ষাটা চেয়েছেন, বৈষম্য মুক্ত। আমরা কিন্তু সেই মাদ্রাসার কথা না হয় বাদই দিলাম, মাদ্রাসা আপনি হাত দিতে পারবেন না, কিন্তু অন্য সকল সিস্টেমকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা, এটা তো সম্ভব নিশ্চয়ই, যদি চেষ্টা থাকে নিশ্চয়ই। জি, অনেক ধন্যবাদ মানস ঘোষ। মাননীয় মন্ত্রী, আমি একটু মানুষের প্রশ্নের উত্তর বানিয়ে আমি লম্বা করবো না, পুরো সাজেশনটা আমি গ্রহণ করে নিচ্ছি এবং নিয়ে আমরা কীভাবে করতে পারি সেটা আরও জোর দিব। তবে এটুকু শুধু বলছি যে আপনি বুঝেন আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি, কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের মাদ্রাসা কর্মীদের সাথে আমাদের ডকুমেন্ট অলরেডি ড্রাফটেড হয়ে গেছে, সাইন হওয়ার আগে একটা ঘটনার কারণে আর হয়নি, কিন্তু চলছে। এবং ইংলিশ স্কুলের সাথে একটা ড্রাফট হয়ে গেছে আমাদের কীভাবে মানে চলতে হবে, এবং এগুলো মানে চলতে হবে। কিন্তু এই বৈষম্য দূর করতে পারবো না যে এখানে কোটি কোটিপতি যে সেখানে তার একটা বাচ্চা ভর্তি করার জন্য সে 10 লাখ টাকা খরচ করতে পারে, মাসে 50,000 টাকা 1 লাখ টাকা বেতন দিতে পারে। এই বৈষম্য তো আমি সৃষ্টি করি নাই, আমি সমানও করতে পারবো না। তাই সমাজের সার্বিক বৈষম্যের সাথে কিন্তু এটা সম্পৃক্ত, এবং এইটা আমরা তারপরেও এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের এই যে আমরা সকল স্কুলে বিভিন্ন দিবস আগে কেউ পালন করতো না, আগে আমরা এখন বন্ধ উঠাই দিছি। ক্লাস হবে না কিন্তু আলোচনা হবে, যাই পারলো তাই। যেটা একটা ভালো ঢাকা কলেজে যা আলোচনা হবে সেটা নিশ্চয়ই চিলমারি কলেজে হবে না, সেটা নিশ্চয়ই আমাদের সন্দীপ কলেজে হবে না, কিন্তু কিছু তো হবে। সেটা ঢাকার বড় স্কুলে যেটা হয় সেটা নিশ্চয়ই আমার গ্রামের স্কুলে সেটা হবে না। সুতরাং ভিন্ন ভিন্ন রকম হলেও সকলে বুঝতে হবে 21শে ফেব্রুয়ারি এই বিজয় দিবসটা এইটা তো টিচাররা কিছু বলতে পারবে, ছাত্ররাও বলতে পারবে, বা 15ই আগস্টে এইসব ঘটনা ঘটছিল, 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করছিলাম, 26শে মার্চ স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, ঘোষণা হয়েছিল। এই বিষয়গুলো আমরা এই যে প্র্যাকটিসে নিয়ে আসছি, আমার চেষ্টা চলতেছে। কিন্তু আমার মনে রাখতে হবে আপনি কুতুবতী সৃষ্টি করে তার সমাজে তার গাড়ি বাড়ি তার মানসিকতা করে দিবেন, আর আমি আপনার এখানে এসে বলবো যে তুমি সমান জায়গায় বসো, সেই সে আমাকে ধমকাবে, তাও আমি মেনে নিচ্ছি, ধমকাক, এতে আমি খুশি যে সে আমাকে আসছে, মূল্য দিছে, গাইড দিয়ে গেছে। আমাকে যখন কোনো গার্জিয়ান, কোনো জনগণ, কোনো শিক্ষার্থী, কোনো শিক্ষক গাইড দেয়, আমি খুশি হই যে আমি তার কর্মী হিসাবে এসে গণ্য করছে যে আমি এটা ভুল করতেছি, সে গণ্য করছে যে ভুলটা আমি শিক্ষা নেই। এবং আমার কোনো মিডিয়াতে যখন আমার সমালোচনা করা হয় আমি সবগুলোকে গ্রহণ করি। সকালে ঘুম থেকে ওইটা প্রথম কাজ হলো আমার, রাত্রে আমি টিভি দেখার সময় না পাইলেও আমি আমার লোকজনকে যাই রাখি, তথ্য জানাইবা। সকালে পত্রিকা থেকে দ্রুতই আমি 2জন 3জন 4জন ডিসিকে আমি ফোন করি, টিউনকে ফোন করি 8টার আগে, যে ঘটনা ঘটছে আপনার জেলায়, এই ঠিকানা, এই স্কুল, এই পত্রিকায় বাইরে দিচ্ছে, এই টিভিতে বলছে, খবর নিয়ে 12টার মধ্যে জানান কী করলেন, কী অ্যাকশন দিলেন, কারে গ্রেপ্তার করলেন, কী মামলা দিলেন। আমি এইভাবে রাত পর থেকে আমার শুরু হয়, এবং রাত্রে এসে আবার খবর নেই কী করছে না করছে। কিন্তু আমি জনগণের কর্মী, এটা আমাকে সবাই বিবেচনা করতে হবে। আমার অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে, আমাকে সবাই শুধরে দিবেন এবং আমাকে সহযোগিতা করবেন তো অবশ্যই, কিন্তু আমাকে ভুলও শুধরে দিবেন। আমি সেই রাজনীতি শিখছি যেখানে ভুল ত্রুটি আত্মসমালোচনা আমি মনে করি আমার একটা মূল বিষয়, যেখান থেকে আমি শিক্ষা লাভ করতে পারি এবং আমরা ভালো কাজে এগিয়ে যেতে পারি। শেষ প্রশ্ন, যে আমরা দেখতে পাচ্ছি যে শহরে ভালো শিক্ষকরা থাকছেন, মফস্বলে বা শহরতলিতে এবং প্রত্যন্ত অঞ্চলে তো ভালো শিক্ষক যাচ্ছেনই না, এবং তারা বদলি হয়ে চলে আসছেন। আবার অনেকে আছেন যারা মন্ত্রণালয়ে অ্যাটাচড থাকতে চাচ্ছেন। তো এই ব্যাপারে
কি পদ্ধতি নেবেন, আর এই প্রভাবশালীদের কাছ থেকে আমরা এই বৈষম্য দূর করার জন্য কি করতে পারবো? এই পার্সেন্টেজ আসলে কত প্রভাবশালীদের পার্সেন্টেজটা? হ্যাঁ, ছোট প্রশ্ন কিন্তু অনেক লম্বা সময় লাগবে আমার মনে হয়। আমি লম্বা করব না, আমি খালি একটা কথা বলি। সুইটি যে বলেছেন যে বৈষম্য ধনীদের কারণে পাচ্ছি না, আমি বৈষম্য দূর করবার কে? বৈষম্য দূর হতে হবে সামগ্রিকভাবে সমাজে, তার অর্থনৈতিক ভারসাম্য রাখতে হবে, তাহলে না তার প্রতিফলন আমার এখানে ঘটতে পারে। আমি কথা বলি নাই, আপনি যারা বলছেন যে আমি ধনীদের কারণে বৈষম্য দূর করতে পারছি না, আমি বলছি যে এটা ধনীরা থাকার ফলে সমাজে তো ধনী গরিবের বৈষম্য আছে, তার প্রতিফলন শিক্ষায়ও আছে। আপনি যে স্কুল থেকে আসছেন, যে গ্রামে গেছিলেন, আর সেই স্কুলের আপনি যে স্কুলে পড়ছেন থেকে সমান নিশ্চয়ই না। সুতরাং আমি ধনীদের পারছি না এই কথা আমি বলি নাই, আমি এখনো বলছি না। আমি বলছি সমাজে এটা বিরাজমান, সমাজে দুর্নীতি বিরাজমান, তাই আমি চেষ্টা করলে সব বন্ধ করতে পারি না। একটা রিপোর্ট বেরিয়েছে দুনিয়ার, তারা সমস্ত দুনিয়ার শিক্ষা জগতে বৈষম্য, এইটা বহু গবেষণা করে 3 বছরের ফলাফল, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন। তারা বলছে এখন দুনিয়ায় গড় শিক্ষায় দুর্নীতি হচ্ছে 17%, আর বাংলাদেশে বলছে আগে ছিল 29%, এখন 12%। আমি নিশ্চয়ই এটা গর্ব করার কোনো বিষয় না, এখন 12%, 1% থাকলে তো আমার দুর্নীতি হচ্ছে। কিন্তু আমাদের চেষ্টা যে আছে, তার ফলে আমরা এই ক্ষেত্রে দুনিয়ার গড় 17 থেকে আমরা 5 কমে আসি। এবং বলছে তারা যে আমাদের এই চেষ্টা এই সময়ের ফলে এই উন্নতি হয়েছে, আগে 29% ছিল, 12% আসছে এই 7 বছরের মধ্যে। তো আমরা এইগুলা চেষ্টা করতেছি, কিন্তু দুর্নীতি এই সমাজে বর্তমান সমাজে যে ব্যাধি আছে এবং সংক্রামক, তা তো আমি তো আইসোলেটেড না, আমার ডিপেন্ডেন্ট দেন না এই সমস্ত ছেলে মেয়ে আর শিক্ষককে, আমিও সেখানে আছি, গার্জিয়ানও সেখানে আছেন। তাই সমাজে যে ব্যাধি আছে সেটা শিক্ষা পরিবারকেও টাচ করবে। কিন্তু আমরা চেষ্টা করতেছি এখানে সে লয় করতে, আমাদের দায়িত্ব বেশি এই জন্য যে আমার নতুন প্রজন্মের মধ্যে যেন সেই জিনিসটা না ঢুকে। কিন্তু তা তো না ঢুকে উপায় নেই, এখানে তার দেখছে বাবা কত টাকা বেতন পান আর তার পিছনে কত টাকা খরচ করেন, টিচার ক্লাসে না পড়ে তার বাড়িতে তার বাবা কত টাকা নেন, তো দেখছে আমার বাপও যেমন, আমার টিচারও তেমন, আমার মন্ত্রীও তেমন, তো সে কি করে ভালো কিছু পাবে? এখানে শেষ করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনেক কৃতজ্ঞতা। আপনি একটা কথা বলছিলেন যে বাচ্চা যখন দেখছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন নাকি তৈরি হচ্ছে, দেখছে শিক্ষার বৈষম্যের মধ্যেই বড় হচ্ছে, যখন নাকি দেখছে যে তার বাবা, তার পারিপার্শ্ব তারা একরকম আর এবং একই রকম বোধহয় মন্ত্রীও, এটা তিনি নিজেই বললেন, মাননীয় মন্ত্রী এভাবে বললেন। কিন্তু এখান থেকে একটা ছোট্ট লার্নিংয়ের ব্যাপার আছে। পুরো আলোচনাটিতে নিজের চেষ্টার কথা বলেছেন, নিজের অক্ষমতার কথা বলেছেন, নিজে মানিয়ে নেওয়ার ব্যাপারটার কথা বলেছেন, সকলের সমালোচনা সানন্দে গ্রহণ করার কথা বলেছেন। আর তিনি বারবারই বলছেন 62 সাল থেকে যিনি নাকি শিক্ষা আন্দোলনের মিছিলে গিয়ে এই খাতায় নাম লিখিয়েছেন এবং সেই মানুষটি এখন মন্ত্রীর দায়িত্বে আছেন। বাস্তবতা, যিনি নাকি দায়িত্বটি পালন করেন, সেই বাস্তবতা তিনি নিজেই জানেন। আমরা উন্নয়নের যেই বেদনার দিকটি কি, সেখানে হলো প্রত্যাশা, এবং এই প্রত্যাশাটা বোধহয় সাফল্য যার কাছে বেশি, তার কাছে প্রত্যাশাই বেশি। সে কারণে অনেক অনেক বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট 1 ঘন্টার অনুষ্ঠানে একজন কর্মঠ এবং 24 ঘন্টাকে তিনি আর 40 ঘন্টায় রূপান্তরিত করতে চান, সেরকম একজন মন্ত্রীর কাছে অনেক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি আমরা হয়তো আবারও তাকে পাবো এরকম কর্মব্যস্ত সময়ের মধ্যে। তিনি নোট বই, তিনি সৃজনশীল পদ্ধতি, তিনি শিক্ষার রাজনীতিকরণ ইত্যাদি নানান বিষয় নিয়ে আমাদেরকে হয়তো একটু সচেতন করবেন, প্রশ্নের উত্তর নয়। এটুকু প্রত্যাশা থাকলো আজকে শিক্ষা দিবসের এই বিশেষ আয়োজনে। মাননীয় মন্ত্রী, আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা। আশা করি আবারও দেখা হবে। ধন্যবাদ। আমার কথাবার্তাতে কেউ দুঃখ পাবেন না, আমি আপনাদের কর্মী, তাই আমার ভুল ত্রুটি সবকিছু মিলেই নিয়ে আমাকে গ্রহণ করতে হবে, আমাকে চালিয়ে নিতে হবে। আমরা অন্তত গর্বিত, আমরা এমন একজন মানুষ আমাদের শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।